আচ্ছা, এখানে আমাদের একটা কোশ্চেন বলা আছে যে হাউ উই ক্যান ডিটেক্ট শিফট রিডিউস কনফ্লিক্ট ফ্রম অটোমেশন স্টেটস উইথ অ্যান এক্সাম্পল, এক্সপ্লেইন হোয়াই দিস মে নট বি এ প্রবলেম ফর এ এসএলআর পার্সার। তো ধরে নেন যে আমার একটা LR0 অটোমেটন আছে, একটা স্টেট আমি আঁকছি, এখানে দুইটা আইটেম আছে, ঠিক আছে, এবং আমি জেনারেলাইজভাবে লেখার জন্য আমি এখানে আলফার পর ডটটা দিছি, আর আরেকটাতে হচ্ছে এ ডট বিটা গামা। আমি জেনারেলাইজভাবে লেখার জন্য জাস্ট আলফা বিটা গামা এগুলো ইউজ করছি, ঠিক আছে, এগুলো আর কোনো এক্সট্রা কোনো ইয়া নেই। তো এখন চিন্তা করেন আমার কাছে যদি LR0 পার্সার থাকে, আমি যদি LR0 পার্সার নিয়ে কাজ করি, এখানে জিরো মানে কি? জিরো মানে হচ্ছে কোনো রকম লুক অ্যাহেড নাই, আমার এই পার্সারে কোনো রকম লুক অ্যাহেড নাই, ঠিক আছে। এখন যদি কোনো রকম লুক অ্যাহেড না থাকে, অর্থাৎ অর্থাৎ সে হইলো একটা সিম্বলে কারেন্টলি যদি থাকেন, ও দেখতে পারবে না নেক্সটে কে আসতেছে, ঠিক আছে, মানে ওর কাছে এই পাওয়ারটা নাই, নেক্সটে কে আসতেছে বা লুক অ্যাহেড কে আছে সেটা ওর দেখার পাওয়ার নাই। তখন যেটা হবে দেখেন, এই স্টেটের কথা চিন্তা করেন, এই স্টেটে যখন সে আসলো, এখন তার কাছে দুইটা অপশন আছে, একটা হলো এইটা, এই আইটেম দেখে সে কি বুঝবে, তাকে হলো রিডিউস করতে হবে, তাই না? কারণ কি, এই ডটটা আমার আলফার পরে চলে গেছে, ডটটা লাস্টে চলে গেছে, তাহলে এইটুকু বলতেছে, এই আইটেমটা বলতেছে যে রিডিউস করো। আর এই আইটেমটা কি বলতেছে? এই আইটেমটা বলতেছে যে আমার এখানে শিফট করতে হবে। যেমন দেখেন এইখানকার এই স্টেটে কিন্তু একটা গোটু থাকবে, যেহেতু ডটের পর বিটা আছে, তাহলে বিটা দিয়ে কিন্তু আমার একটা গোটু স্টেট থাকবে, তাই না? এখানে একটা বিটা দিয়ে গোটু স্টেট থাকবে, এবং ওইখানে কি আসবে? আলফা বিটা ডট গামা, এরকম কিছু একটা আসবে। সো LR0 আইটেমে যেহেতু তার কোনো লুক অ্যাহেড নাই, তাহলে সে আসলে বুঝতে পারবে না মানে ফিউচারে কে আসতেছে বা এর নেক্সটে কে আসবে, বুঝতে পারছেন? সেজন্য যেটা হবে, ও আসলে বুঝতে পারবে না যে নেক্সটে কি বিটা আসতেছে নাকি অন্য কিছু আসতেছে। তাহলে যেহেতু তার এই পাওয়ারটা নাই, সে একই সাথে রিডিউসও করতে চাবে, আবার একই সাথে শিফটও করতে চাবে, ঠিক আছে। কারণ কি, তার একটা পোর্শন তাকে বলতেছে রিডিউস করতে, আরেকটা পোর্শন তাকে বলতেছে শিফট করতে। এই জন্য সে কনফিউজড হয়ে যাবে যে আমার অ্যাকচুয়ালি কী করতে হবে। কারণ কি, আমার তো লুক অ্যাহেড নাই, আমার তো জিরো সংখ্যক লুক অ্যাহেড। এই জন্যই আমার এই যে LR0 অটোমেটনের এই স্টেটের মধ্যে আমি যদি LR0 পার্সার ইউজ করি, তখন কিন্তু একটা শিফট রিডিউস কনফ্লিক্টটা আসবে, যে একটা পোর্শন বলতেছে রিডিউস করতে, আরেকটা পোর্শন বলতেছে শিফট করতে। এবং যেহেতু আমি লুক অ্যাহেড নাই আমার কোনো, তাহলে এইখানে আমার এই কনফ্লিক্টটা অ্যারাইজ করবে। এখন এসএলআর এর ক্ষেত্রে কেন এটা করবে না? আমি বলেছিলাম যে শুধুমাত্র এসএলআর পার্সার বলা মানে কিন্তু SLR1 পার্সার বলা বাই ডিফল্ট। কিছু যদি না বলা থাকে তাহলে বুঝতে হবে ওটার সাথে 1 আছে, ঠিক আছে। এখন এইখানে 1টা মানে কি? এই 1টা মানে কিন্তু লুক অ্যাহেড, অর্থাৎ সে দেখতে পারবে, সে সে অ্যাহেডে লুক করতে পারবে, ঠিক আছে। লুক অ্যাহেড মানে কিন্তু সেটাই, যে এর পরে কে আসতে পারবে তার সেই ইনফরমেশনটা তার কাছে আছে বা দেখার ক্যাপাবিলিটি আছে। এবং এইটা দেখার জন্যই আমরা কিন্তু ওই যে ফলো সেটগুলো বের করছিলাম, আপনাদের যদি মনে থাকে, যে ফলো দিয়ে আমরা বেসিক্যালি কী করি, যে একটা নন টার্মিনালের পরে কে আসতে পারে সেই সেই সেটটাই তো আমরা বের করি, তাই না? তাহলে দেখেন এখন এটা কেন সমস্যা করবে না? এখন চিন্তা করেন যে আমার এই স্টেটে যদি আমি ফলো সেট আমার কাছে আছে, ঠিক আছে। SLR1 পার্সার মানে কি, আমার কাছে ফলো সেট আছে, এবং এই ফলো সেটের মাধ্যমে আমি একটাও লুক অ্যাহেড দেখতে পারতেছি। এখন কিন্তু সে দেখতে পারবে যে কারেন্টলি সে যেখানে আছে ওর ফলোতে কে আছে, বা ওর নেক্সটের বা লুক অ্যাহেডটাতে কে আছে। যদি লুক অ্যাহেডে বিটা থাকে আর কারেন্টলি সে এই স্টেটে থাকে, তাহলে সে ডিসিশন নেবে যে শিফট করো, অর্থাৎ সে এই স্টেটে শিফট হয়ে যাবে, ঠিক আছে। আর যদি বিটা না থাকে, তার ফলোতে যদি বিটা না থেকে আমার এই যে এ সেটের ফলোতে যেই সিম্বলগুলো ছিল, এ সেটের ফলোতে মনে করেন যে ছিল হলো CDE, কথার কথা, এ সেটের ফলোতে যদি আমার এই যে CDE এই তিনটা থাকে, তখন সে যেটা করবে যে আমার লুক অ্যাহেডে যদি CDE এগুলার মধ্যে যে কোনো একটা আসে, তখন আমাকে রিডিউসের সে ডিসিশনটা নেবে। আপনাদের হয়তো খেয়াল আছে যে আমরা যখন SLR1 পার্টস টেবিলটা ক্রিয়েট করছিলাম, তখন কিন্তু আমরা এই রিডাকশনের ডিসিশনটা কিন্তু এইভাবেই নিতাম, যে আমার এইটা যত নাম্বার রুল এবং যেইখানে রিডিউস হচ্ছে ওইটার ফলোতে দেখতাম যে ওইটার ফলোতে কোন কোন সিম্বল আছে, দেন ওই যে সিম্বলগুলো আছে ওগুলার আন্ডারে কিন্তু আমরা রিডাকশন লিখে ওই রুল নাম্বারটা লিখতাম, ঠিক আছে। রিডিউস লিখে ওইখানকার যে রুল নাম্বার সেগুলো কিন্তু লিখতাম, ঠিক আছে। তাহলে কেন SLR1 পার্সার এটা প্রবলেম করবে না? কারণ হচ্ছে যে এখন যেহেতু আমার একটা লুক অ্যাহেড আছে, একটা ক্যাপাবিলিটি আছে দেখার, তাহলে
রিডিউস সে কখন করবে, যখন সে এর ফলোতে যেই যা সিম্বল আছে সেই সিম্বলগুলোকে যখন সে দেখবে তখন সে আমার রিডিউস করবে, অর্থাৎ তখন সে আমার এই আইটেমটা ইউজ করে বা এই প্রোডাকশন রুলটা ইউজ করে সে রিডিউস করবে। আর যদি সে কখনো বিটা দেখে, যদি দেখে যে আমার ফলোতে বিটা আছে বা আমার এই স্টেটে আমি নেক্সটে আমার লুক অ্যাহেডটা বিটাতে আছে, তখন সে কিন্তু আর রিডিউস করবে না, তখন আমার শিফট করবে। ঠিক আছে, আশা করি তাহলে এটা বুঝাইতে পারছি যে এসএলআর পার্সারে কেন হলো এইটা সমস্যা করবে না। যেহেতু তার একটা লুক অ্যাহেড আছে, সে এই লুক অ্যাহেডের সাপেক্ষে কারেন্টলি সে কোন স্টেটে আছে এবং কী লুক অ্যাহেড আছে সেটার বেসিসে কিন্তু সে ডিসিশন নিতে পারবে। বাট LR0-তে আমার লুক অ্যাহেড দেখার ক্যাপাবিলিটি ছিল না, সেজন্য সে জাস্ট এই স্টেটে থাকা অবস্থায় সে আসলে বুঝতে পারতেছিল না যে তার এখন রিডিউস করতে হবে নাকি তার শিফট করতে হবে, যেহেতু সে এক্সট্রা করে অন্য কোনো ইনফরমেশন তার কাছে নাই, তার লুক অ্যাহেড নাই, তার এক্সট্রা করে কোনো ইনফরমেশন নাই যে আমার ফলোতে কে আছে, এগুলো ইনফরমেশন তার কাছে নাই। তাহলে সে আসলে বুঝতে পারবে না যে আমার শিফট করতে হবে নাকি রিডিউস করতে হবে। ঠিক আছে, তাহলে আশা করি এই কোশ্চেনটার আমি অ্যান্সার দিতে পারছি। আচ্ছা, এবার যদি আমরা একটু এই কোশ্চেনটা দেখি যে এখানে একটা কনটেক্সট ফ্রি গ্রামার দেওয়া আছে নন অগমেন্টেড, এবং ওইটার করসপন্ডিং আমাকে একটা পার্টস টেবিল দেওয়া হয়েছে। দেন আমাকে বলছে যে এই যে এই ইনপুট স্ট্রিংটা এটা সিনট্যাকটিক্যালি ভ্যালিড কিনা। তো এই টাইপের প্রবলেম আমি অলরেডি দেখাইছি আমার আগের সলিউশন ভিডিওতে। তো আমি এখানে এটা কিন্তু একদম সেমভাবেই ওই কাজগুলো করতে হবে। ঠিক আছে, এখানে যেহেতু একটা সিমুলেট করতে বলছে, তাহলে আমাকে এখানে 4টা কলাম আঁকতে হবে। একটা হলো স্টেট স্ট্যাকের, দেন হলো সিম্বল স্ট্যাক, এরপর ইনপুট থাকবে, আরেকটা হলো অ্যাকশন, করসপন্ডিং যে অ্যাকশন সেটা। তো আমি এখানে জাস্ট একটা জিনিস একটু এখানে করি, যেমন দেখেন এই প্রোডাকশন রুল দিয়ে যখন সে রিডিউস হবে, অর্থাৎ R5 যখন হবে তখন রিডিউসের সময় আমরা বলছিলাম যে স্টেট থেকে পপ হয়, তাই না? প্রোডাকশন বডিতে যেই কয়টা সিম্বল আছে সেই কয়টা সিম্বল পপ হয়। তাহলে এখানে কয়টা সিম্বল আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে স্টেট থেকে কিন্তু 5টা স্টেট পপ হবে। এরপরে আমার স্টেট স্ট্যাকের যেটা টপ আছে, আর এই পুরা জিনিসটা দেখেন, এই পুরা জিনিসটা রিডিউস হয়ে কী হচ্ছে? ডাব্লিউ হচ্ছে। তাহলে স্টেট স্ট্যাকের টপে যেই স্টেটটা আছে আর ডাব্লিউ, আর ওই সময় যদি আমি ডাব্লিউ পাই সেটার কারণে যে স্টেটটা গোটু হবে সেইটা আমাকে পুশ করতে হবে। যেমন দেখেন এখানে যদি কখনো ডাব্লিউ পাই, এখানে 3 স্টেটটাতে গোটু করছে, তাই না? তাহলে বেসিক্যালি আমাকে 3 পুশ করতে হবে। তার মানে এখানে 5টা পপ হবে স্টেট থেকে, দেন 3টা পুশ হবে। আর বাকিগুলো কিন্তু ওই যেভাবে করাইছি বা আগের একদম সেম, এক্স্যাক্ট সেম। তাহলে আমি এটা আর করতেছি না, এই জিনিসটা একদম এক্স্যাক্ট ওইভাবেই করতে হবে। আর যদি ইনকেস এটা যদি সিনট্যাকটিক্যালি কারেক্ট হয়, আমরা কিন্তু ফাইনালি অ্যাকসেপ্টেড স্টেটে আসতে পারবো। ঠিক আছে, আর যদি সিনট্যাকটিক্যালি কারেক্ট না হয় তখন আমরা এমন একটা কম্বিনেশনে মানে ল্যান্ড করব যেখানে হয়তো ওইটার করসপন্ডিং কোনো সিনট্যাক্স রুল নাই বা মানে এই রুলটা নাই। ঠিক আছে, যেমন রিডিউস করা বা শিফট করা কোনো রুল নাই, একটা ফাঁকা ঘরে আমরা ল্যান্ড করব। তাহলে তখন আমাদের বুঝতে হবে যে আসলে এটা হলো সিনট্যাকটিক্যালি কারেক্ট না, যদি ওরকম কোনো কেস হয়। আর যদি সিনট্যাকটিক্যালি কারেক্ট হয় তাহলে আমরা একদম লাস্টে এই অ্যাকসেপ্টেড পৌঁছায় যাব। আচ্ছা, এরপরে আমাদের যে কোশ্চেনটা ছিল যে প্যানিক মোড ইরর রিকভারি কী এবং কেন প্যানিক মোড ইরর রিকভারি আমাকে আরও বেশি সংখ্যক ইরর করতে পারে। ঠিক আছে, যে অ্যাকচুয়াল আমার যে সোর্স করে যেই কটা ইরর ছিল তার থেকেও বেশি সংখ্যক ইরর রিপোর্ট করতে পারে। তো প্যানিক মোড ইরর রিকভারি কি, এটা আমি অলরেডি থিওরিতে বলছি। আর এটা কেন হইতে পারে, কারণ আপনাদের হয়তো মনে আছে যে প্যানিক মোড ইরর রিকভারিতে আমরা বেসিক্যালি কী করি, মানে যখন প্যানিক মোডে চলে যায় আমরা কিন্তু ডিসকার্ড করতে থাকি, তাই না? এবং 2 ধরনের কিন্তু ডিসকার্ড পসিবল, একটা হলো পাস্টকে ডিসকার্ড করা, আর একটা হলো কি ফিউচারে ইনপুটকে ডিসকার্ড করা। তাহলে আমি যেভাবেই ডিসকার্ড করি এমন হইতেই পারে যে আমার ফিউচারের যেই জিনিসগুলোকে আমি ডিসকার্ড করতেছি সেগুলো হয়তো সিনট্যাকটিক্যালি ঠিক ছিল, বাট আমি যেহেতু এখন প্যানিক মোডে আছি সেজন্য আমি ওগুলোকে ডিসকার্ড করতেছি যতক্ষণ না পর্যন্ত আমি একটা সিনক্রোনাইজিং ক্যারেক্টার পাবো, তাই না? যে সেমিক্লোন বা রাইট প্যারেনথেসিস, আমার যে সিনক্রোনাইজিং ক্যারেক্টারগুলো ছিল এটা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ডিসকার্ড করতে থাকবো। তাহলে যদিও আমার নেক্সট লাইনগুলা ঠিক ছিল, যদি আমি এখানে মানে ফিউচার যে ডিসকার্ড করা সেটা কথা বলতেছি, যে ফিউচারের লাইনগুলো হয়তো আমার ঠিক ছিল, বাট স্টিল আমি যেহেতু প্যানিক মোডে আছি সেজন্য আমি ডিসকার্ড করতেছি, সেজন্য হলো আমার বেশি ইরর সেখানে দেখাইতে পারে। এই কথাটা কিন্তু পাস্টের ক্ষেত্রে বলা যায়, যে আমি যখন পাস্ট যেগুলোকে অলরেডি প্রসেস করে আসি সেটাকে যদি আমি আবার ডিসকার্ড করতে থাকি, এমন হইতেই পারে যে পাস্টের যে লাইনগুলা অর্থাৎ আগেকার যে লাইনগুলো সেগুলো ঠিক ছিল, বাট আমি যখন ডিসকার্ড করলাম তখন যেটা হইলো যে
পাস্টের যদিও লাইনগুলো ঠিক ছিল, স্টিল আমার এখানে একটা ইরর অকার করলো, একটা ইরর রেইজ করলো, ঠিক আছে। সেজন্য তখন হলো একটা বেশি করে, অর্থাৎ এক্সট্রা করে ইরর তখন ইন্ট্রোডিউস হবে। এই কথাটাই ওখানে মানে বলতে বলা হয়েছে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরে নেন যে ইন্টিজার এ, দেন ইন্টিজার বি সেমিক্লোন, দেন হয়তো ইন্টিজার সি, ঠিক আছে। এখানে দেখেন, এখানে আমার কিন্তু যে 2 নাম্বার লাইনটা কিন্তু ঠিক ছিল, মানে অ্যাকচুয়ালি কিন্তু 2 নাম্বার লাইনটা আমার ঠিক ছিল, ঠিক আছে। আর 3 নাম্বার লাইনটা ঠিক আছে, সমস্যা হলো 1 নাম্বার লাইনে। এখন যখন আমার 1 নাম্বার লাইনটা সে প্রসেস করলো, যেহেতু একটা সেমিক্লোন সে পায় নাই, সে এখন প্যানিক মোডে চলে গেছে। এবং প্যানিক মোডে যাওয়ার কারণে এরপর কী করবে, সে হলো নেক্সট ইয়াগুলো ডিসকার্ড করতে থাকবে। কতক্ষণ ডিসকার্ড করতে থাকবে? যতক্ষণ না পর্যন্ত সে একটা সিনক্রোনাইজিং ক্যারেক্টার দেখছে, ঠিক আছে। এবং যখন সে একটা সিনক্রোনাইজিং ক্যারেক্টার দেখলো, তখন কিন্তু সে আবার সিনক্রোনাইজড হয়ে এইখান থেকে আবার করা শুরু করবে। এখন দেখেন এইখানে প্রবলেমটা কি হইতে পারে, মানে কেন মোর ইরর আসতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমি মানে এটা হলো ইন্টিজার এ আছে, তারপর হয়তো ইন্টিজার বি ইকুয়াল টু 2, দেন ইন্টিজার সি ইকুয়াল টু হয়তো বি প্লাস 3, এরকম কিছু একটা করছে, ঠিক আছে। এখন দেখেন এই এক্সাম্পলটার কথা চিন্তা করেন। এখানে যখন সে ইন্টিজার পড়লো, এ পড়লো, এরপর সে একটা সেমিক্লোন এক্সপেক্ট করতেছিল, বাট যেহেতু পায় নাই, সে প্যানিক মোডে চলে গেল, ঠিক আছে। এখন প্যানিক মোডে যখন সে চলে গেল, সে কিন্তু এর পরের ইয়াগুলোকে সে ডিসকার্ড করতে থাকবে। কতক্ষণ ডিসকার্ড করলো? যতক্ষণ না পর্যন্ত সে একটা সেমিক্লোন দেখলো। এখন যখন সে সেমিক্লোনটা দেখছে, এটা হলো একটা সিনক্রোনাইজিং ক্যারেক্টার, এরপর সে আবার নতুন করে রিসেট হবে, ঠিক আছে। অর্থাৎ প্যানিক মোড থেকে সে রিকভার করবে, করে আবার এইখান থেকে সে নর্মাল পার্সিংটা ক্যারি আউট করবে। এখন যখন সে এইখান থেকে নর্মাল পার্সিংটা ক্যারি আউট করবে, এখন দেখেন ইন্টিজার পাইলো, সি পাইলো, ঠিক আছে, ইকুয়াল পড়লো। এখন এই যে বি, এই বিটাকে কিন্তু সে আর পাবে না, কারণ কি, সে এক্সপেক্ট করতেছে কি, এই বিটা অলরেডি আগে ডিফাইন করা থাকবে, এই বিটা অলরেডি আমার কাছে ডিফাইন করা আছে। বাট যেহেতু আমার প্যানিক মোডের সময় আমি এই লাইনটাকে ফেলাই দিছি, তখন কিন্তু সে আর এই বিটাকে লোকেট করতে পারবে না, ঠিক আছে। তার মানে দেখেন অরিজিনালি কিন্তু আমার কোডটা কিন্তু এই দুটা লাইন কিন্তু ঠিক ছিল, কারণ কি এখানে কিন্তু সে সেমিক্লোন পর্যন্ত একদম ঠিকঠাক মতো লাইন লিখছে। বাট যেহেতু প্যানিক মোডে চলে গেছে, এবং প্যানিক মোডে যাওয়ার কারণে এই লাইন থেকে ক্যারেক্টারগুলোকে ডিসকার্ড করছে, সে কিন্তু আর এই বিকে এখন সে চিনবে না। তার কাছে হলো এই বিটা একটা আনডিফাইন্ড ভেরিয়েবল, যদিও আমরা অ্যাকচুয়ালি ভেরিয়েবল ডিফাইন করছিলাম, বাট স্টিল এটা তার কাছে এখন আনডিফাইন্ড ভেরিয়েবল, কারণ হচ্ছে প্যানিক মোডে থাকার সময় আমার এই লাইনটা ডিসকার্ড হয়ে গেছে, ঠিক আছে। এই জন্য আমার নর্মাল যে ইরর ছিল, নর্মাল ইরর কিন্তু ছিল একখানে, নর্মাল ইরর ছিল কিন্তু শুধু এইখানে, যে এখানে একটা সেমিক্লোন মিসিং। বাট প্যানিক মোডে যাওয়ার কারণে আমার কিন্তু এখন দুইটা ইরর আসবে। একটা হলো এইটার ইরর তো আসবেই, এটা তো আসলোই, সাথে সাথে সে বলবে যে বিকে ডিফাইন করা হয়নি, অর্থাৎ এক্সট্রা আরেকটা ইরর আসবে, অ্যারাইজ করবে, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছেন এই এক্সাম্পলটা শুরুতে। আচ্ছা, পরের কোশ্চেনে কি বলছে যে কিভাবে একটা স্ট্রাকচার, পার্সিং টেবিলে স্ট্রাকচার চেঞ্জ হবে যদি আমাদের LR3 পার্সার থাকে রাদার দ্যান LR1 পার্সার। তো আপনাদের যদি মনে থাকে যে আমরা যখন SLR1 পার্স টেবিল মানে ক্রিয়েট করছিলাম, LR1 বা SLR1 আমি যদি বলি, এটার যখন আমরা পার্স টেবিল ক্রিয়েট করছিলাম, তখন এই ওয়ানটা কি রিপ্রেজেন্ট করতো? এই ওয়ানটা রিপ্রেজেন্ট করতো আমাদের কতগুলো লুক অ্যাহেড, তাই না? তো আপনার যদি মনে থাকে, আমাদের ওখানে কলাম কী কী স্টেট ছিল, অ্যাকশন ছিল, আরেকটা ছিল হলো গো টু। দেন অ্যাকশনের আন্ডারে আমরা কাকে কাকে রাখতাম? অ্যাকশনের আন্ডারে আমরা রাখতাম হইলো যেগুলো আমাদের টার্মিনাল সিম্বল, তাই না? টার্মিনাল সিম্বলগুলোকে কিন্তু আমরা অ্যাকশনের আন্ডারে রাখতাম এবং এক্সট্রা করে ডলার রাখতাম। আচ্ছা, এখানে কেন এখানে একটা করে টার্মিনাল সিম্বল রাখতাম? কারণ হচ্ছে আমাদের LR1-এ আমাদের লুক অ্যাহেড থাকতে হলো একটা। লুক অ্যাহেড জিনিসটা কী ছিল? লুক অ্যাহেড জিনিসটা ছিল আমরা ইনপুট থেকে কয়টা ক্যারেক্টার এক্সট্রা দেখতে পারতেছি। একটা ক্যারেক্টার যেহেতু দেখতে পারতেছি, সেজন্য আপনাদের করসপন্ডিং প্রত্যেকটা টার্মিনালের জন্য একটা করে কলাম বরাদ্দ ছিল, প্রত্যেকটা টার্মিনালের করসপন্ডিং একটা করে কলাম বরাদ্দ ছিল, যেহেতু আমাদের লুক অ্যাহেড ছিল একটা, ঠিক আছে। এখন তাহলে বুঝতেই পারতেছেন LR3-তে এই 3টা কি? লুক অ্যাহেডের সংখ্যা কিন্তু 3। এখন লুক অ্যাহেডের সংখ্যা হলো 3, তাহলে সে
তিনটা এক্সট্রা জিনিস কিন্তু সে দেখতে পারবে, যে আমি কারেন্টলি যেখানে আসি সেখান থেকে মানে তিনটা সিম্বল পর্যন্ত সে দেখতে পারবে। তাহলে বুঝতেই পারতেছেন যে এইখানে প্রত্যেকটা কলামের মধ্যে আগে এখানে LR1 ক্ষেত্রে এখানে একটা টার্মিনাল থাকতো, একটা টার্মিনাল সিম্বল থাকতো, এবার কয়টা করে টার্মিনাল সিম্বল থাকবে? তিনটা করে টার্মিনাল সিম্বল থাকবে। ঠিক আছে, যেমন আমি যদি একটা বলি, যেমন মনে করেন আমার এখানে টার্মিনাল সিম্বল কথার কথা যে আমি কারেন্টলি একটা স্টেটে আসি, ওই স্টেট থেকে হয়তো নেক্সট তিনটা আসতে পারে এরকম আইডি প্লাস আর ইকুয়াল, কথার কথা এরকম আসতে পারে। তাহলে যেটা হবে আপনার এবার কলামের মধ্যে কিন্তু আইডি প্লাস ইকুয়াল এরকম কিছু একটা হবে, অর্থাৎ তিনটা সে একবারে দেখতে পারবে। দেন ওইটার করসপন্ডিং যেই জিনিসটা অর্থাৎ শিফট বা রিডিউস যেটাই হোক সেটা আমাকে এখানে এইভাবে ফিল আপ করতে হবে। আগে কিন্তু আমার আইডি প্লাস ইকুয়াল এগুলো সেপারেট কলাম হচ্ছিল, কারণ কি লুক অ্যাহেড ছিল একটা, এরকম লুক অ্যাহেড একটার জন্য সে একটাই সিম্বল দেখতে পারতো। বাট এবার যেহেতু লুক অ্যাহেড তিনটা, তাহলে প্রত্যেকটা কলামে কিন্তু সে তিনটা করে সিম্বল দেখতে পারবে। ঠিক আছে, সিমিলারলি এইখানেও আমার তিনটা সিম্বল থাকবে, এখানেও তিনটা সিম্বল থাকবে, তো এইখানেও তিনটা সিম্বল থাকবে, এখানেও তিনটা সিম্বল থাকবে। তাহলে এইখানেই শুধুমাত্র আমার চেঞ্জটা হবে। ঠিক আছে, তাহলে LR3 পার্সারিং টেবিলে শুধুমাত্র যে লুক অ্যাহেডের যেহেতু তিনটা এখন সিম্বল আছে, তাহলে এই যে আমার অ্যাকশনের যে কলামটা, এই কলামে খালি চেঞ্জটা হবে, আর বাকিগুলো কিন্তু যা আছে তাই। ঠিক আছে, এবং বুঝতে পারতেছেন আমার যেহেতু তিনটা করে পসিবল জিনিস, তাহলে আমার কিন্তু কলামের সংখ্যা অনেক বেড়ে যাবে, রাইট? কারণ আপনি যদি অল পসিবল চিন্তা করেন যে আমার একটা ইয়াতে যদি তিনটা এরকম সিম্বল থাকে, মানে তিনটা স্লট যদি থাকে ফাঁকা থাকে, তাহলে আমার কিন্তু এটা n কিউব অর্ডারে চলে যাবে। আমার n যদি হয় টোটাল নাম্বার অফ নন টার্মিনালস, টোটাল নাম্বার অফ টার্মিনালস এটা যদি হয় n, তাহলে এইখানে কিন্তু আমার এইখানেও আমার এনটা আসতে পারে, এখানেও এন আসতে পারে, এখানেও এন আসতে পারে, এটা টোটাল n কিউব এতগুলা ম্যাক্সিমাম পসিবল কলাম সংখ্যা হবে। ঠিক আছে, যেমন আমি এটা যদি চিন্তা করি যে আমার আইডি প্লাস আর ইকুয়াল এই তিনটা যদি আমার থাকে টার্মিনাল সিম্বল থাকে, তাহলে দেখেন আমার লুক অ্যাহেড পসিবল লুক অ্যাহেড কী হতে পারে? আইডি দেন আইডি প্লাস আইডি ইকুয়াল। ঠিক আছে, এরকম করে করে আপনি ওই যে তাহলে এখানে টোটাল কয়টা পসিবল? 3 কিউব, মানে 27টা ম্যাক্সিমাম পসিবল। মানে সবগুলোই যে আসবে এরকম কোনো গ্যারান্টি নাই, বাট ম্যাক্স হইল 27টা। তাহলে বুঝতে পারতেছেন যে তখন কিন্তু কলামের সংখ্যা অনেক বেড়ে যাবে। আর আমাদের LR1 কলামের সংখ্যা ম্যাক্সিমাম কয়টা থাকতো? যতগুলা টার্মিনাল সিম্বল ততগুলা। যেমন এখানে যদি তিনটা থাকে তাহলে তিনটা কলাম থাকবে, আর এক্সট্রা করে ওই যে ডলারের যে কলামটা সেটা থাকবে, তাই না? তাহলে এখানে কিন্তু দেখেন কলামের সংখ্যা অনেক কম হয় LR1, আর LR3 কলামের সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাবে, যেহেতু আমরা অল পসিবল আমার আসতে পারে। ঠিক আছে, তাহলে এইটাই হলো আমার সেই কোশ্চেনটা। আচ্ছা, এখন আমরা এই 5 নম্বর কোশ্চেনে আসি। এখানে যেটা বলা হয়েছে যে আমার এরকম একটা ইনপুট সিকোয়েন্স দেওয়া হয়েছে, আমাকে এই স্ট্রাকচারের একটা পার্স ট্রি ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, আপনাকে কিছু সিমেন্টিক রুল অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। এখানে দুইটা প্রোডাকশনের করসপন্ডিং যে সিমেন্টিক রুল সেটা দেওয়া হয়েছে, বাকিগুলো ফাঁকা। ঠিক আছে, তিনটা প্রোডাকশনের করসপন্ডিং সিমেন্টিক রুল দেওয়া হয়েছে, বাকিগুলো ফাঁকা। তো এইখানে এমনভাবে সিমেন্টিক রুলগুলো লিখতে হবে যেন আমার যে নতুন পার্স ট্রি হয় বা ওই সিমেন্টিক রুল থেকে যে পার্স ট্রিটা বিল্ড হয় সেটা দেখতে কাইন্ড অফ এরকম হয়। ঠিক আছে, তো আমি বলেছিলাম যে এই ধরনের প্রবলেম যখন আপনারা সলভ করবেন, তো সবার আগে যেটা করবেন অ্যাকচুয়াল পার্স ট্রিটা আঁকবেন, তাহলে হলো আপনাদের সুবিধা হবে। রেফারেন্স আকারে আপনারা আগে পার্স ট্রিটা আঁকবেন, দেন হইলো আপনাকে যেটা বানাইতে বলছে সেইটা কি আমরা ট্রাভার্স করে করে সেইটা বানানোর ট্রাই করব। ঠিক আছে, তো আমরা শুরুতে নর্মাল পার্স ট্রিটা আঁকি। এই যে একটা ইনপুট দেওয়া আছে, এটার করসপন্ডিং যে পার্স ট্রি এই কনটেক্সট ফ্রি গ্রামার থেকে সেইটা আমরা একটু আঁকার ট্রাই করি। তাহলে বুঝতেই পারতেছেন যে আমরা যেহেতু এখন প্রেসিডেন্স অনুযায়ী পার্স ট্রি আঁকতে পারি, তাহলে এই সবচেয়ে বেশি প্রেসিডেন্স কার, অর্থাৎ সবার আগে কোন জিনিসটা সবার আগে ইভ্যালুয়েট হবে? এই যে ভিতরের ব্র্যাকেটটা, রাইট? ভিতরের ব্র্যাকেটের যে y+z এটা কিন্তু সবার আগে ইভ্যালুয়েট হবে। দেন এইখান থেকে যে ভ্যালুটা আসবে সেটার সাথে ডাব্লিউটা মাল্টিপ্লাই হবে, দেন ওই মাল্টিপ্লিকেশনের ভ্যালুটা এখানে ইভ্যালুয়েট হবে, এবং সবার লাস্টে কিন্তু অ্যাডিশনের কাজটা হবে। তাহলে বুঝতে পারতেছেন যে প্রেসিডেন্স সবচেয়ে কম হলো আমার অ্যাডিশনের। এবং আমি বলেছিলাম যে পার্স ট্রিতে যেটার প্রেসিডেন্স কম সেটা কিন্তু ট্রির উপরের লেভেলে থাকে। ঠিক আছে, তাহলে আমরা একটু ওই প্রেসিডেন্স ধরে যদি একটু পার্স ট্রিটা আঁকার ট্রাই করি, তাহলে ওইটা দেখতে অনেকটা এরকম হবে। আমরা থেকে শুরু করি। থেকে আমরা কি নিব? আমরা E1 প্লাস
টি এটা নিলাম, ঠিক আছে। যেহেতু প্লাসের প্রেসিডেন্সটা সবচেয়ে কম ছিল সেজন্য আমরা প্লাসের রুলটা আগে নিছি। আচ্ছা, এরপরে দেখেন, আমার দেখেন প্লাসের কাজটা হয়েছে, এখন আমাকে এই E1 থেকে এক্স জেনারেট করতে হবে, আর এই টি থেকে এই প্লাসের রাইট সাইডের পোর্শনটা সামহাউ জেনারেট করতে হবে। তো আমি এটা একটু তাড়াতাড়ি এঁকে ফেলি। তাহলে E1 থেকে টি, টি থেকে এফ, আর এফ থেকে আইডি, ঠিক আছে। আর এই পাশ থেকে যদি আমি এরকম এই প্যারেনথেসিস আলা এরকম যদি ইয়া করতে চাই, বুঝতে পারতেছেন আমাকে সামহাউ এই প্যারেনথেসিস এই রুলটা ইউজ করতে হবে। তাহলে আমি যেটা করি, টি থেকে এফে যাব, এফ থেকে প্যারেনথেসিস ইতে যাব, দেন দেখেন তাহলে এই প্যারেনথেসিসটা কোন প্যারেনথেসিস হলো, এই প্যারেনথেসিসটা হলো আমার আউটার প্যারেনথেসিস, যেটা এই যে এই দুইটা আউটার প্যারেনথেসিসের কাজটা হলো। এখন ওইটার ভিতর থেকে আমাকে আবার এই যে এরকম একটা এক্সপ্রেশন ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তাহলে এইটা যদি এক্সপ্রেশন ক্রিয়েট করতে চাই তাহলে কি একটা ওই যে মাল্টিপ্লিকেশন আছে, রাইট? তাহলে মাল্টিপ্লিকেশনের রুলটা নিতে হবে। তাহলে আমরা যেটা করব, আমরা ই থেকে টিতে যাব, টি থেকে টি ক্রস এফে গেলাম। এখন তাহলে মাল্টিপ্লিকেশনের কাজটা হয়েছে, তাহলে এই মাল্টিপ্লিকেশনটা পেয়ে গেছি। তাহলে আমার রাইট সাইডের এফ থেকে সামহাউ আইডিতে যেতে হবে, আর লেফট সাইডের যেটা টি আছে, ঠিক আছে, এখানে T1 আছে, আমি পরে T1 লিখতেছি। এই T1 থেকে বেসিক্যালি আমার এই যে ওয়াই প্লাস জেড প্যারেনথেসিস এইটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি রুল নিতে পারি, এখান থেকে আমরা টি থেকে এফ নিতে পারি, এটা ছিল আমার T1, ঠিক আছে। এখানে টি থেকে T1 ক্রস এফ ছিল, তাহলে T1 থেকে আমরা এফ নিতে পারি, এফ থেকে আমরা আবার একটা প্যারেনথেসিস নিতে পারি, ঠিক আছে। দেন হলো আমরা ই থেকে ই প্লাস টি নিলাম, দেন হলো ই থেকে টি, টি থেকে এফ, আর এফ থেকে আইডি, ঠিক আছে। সিমিলারলি এখানে টি থেকে এফ আর এফ থেকে আইডি। আচ্ছা, তাহলে এখন যদি খেয়াল করেন আমাদের কিন্তু পার্ট থ্রিটা কমপ্লিট। আচ্ছা, এই পাশটাও একটু পূরণ করতে হবে, এখানে এফ থেকে আইডি, ঠিক আছে। এখন দেখেন আমাদের যে পার্ট থ্রি এটা কিন্তু কমপ্লিট। যেমন এখানে আইডি প্লাস, এই আইডি প্লাস, এরপর একটা প্যারেনথেসিস শুরু হয়েছে, এই প্যারেনথেসিসটা, তাই না? তারপর আবার একটা প্যারেনথেসিস শুরু হয়েছে, এরপরে আমরা কোথায়, এরপর আইডি প্লাস আইডি, দেন প্যারেনথেসিসটা শেষ হয়েছে, ইনটু আইডি, আবার এই আউটার প্যারেনথেসিসটা শেষ হয়েছে। তাহলে এইটা একটু আমি সাজেস্ট করব নিচ থেকে এইটা আগে একটু আঁকা ট্রাই করবেন, কয়েকবার এই পার্টস ট্রিগুলো নিচ থেকে আঁকা ট্রাই করবেন, তাহলে পরীক্ষায় কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আমি আমার পার্টস ট্রিটা এঁকে ফেলছি। তো আমি এখন যেটা করব, এই পার্টস ট্রিটা ট্রাভার্স করে করে এইটা, এই যে আমার মডিফাইড যে পার্টস ট্রি, এইটা বিল্ড করা ট্রাই করব, ঠিক আছে। তাহলে আমি একটু আমার গ্রামারের প্রোডাকশন রুলগুলো একটু লিখে ফেলি। আমার গ্রামের প্রোডাকশন রুল ছিল কি, ই থেকে E1 প্লাস টি, ই থেকে টি, টি থেকে T1 ক্রস এফ। আচ্ছা, আমি একটু নিচে নিচে লিখি কারণ এখানে একটু জায়গা লাগবে। তাহলে আমি যেটা করি, একটু ফাঁকা ফাঁকা দিয়ে লিখি, ই থেকে টি, টি থেকে T1 ক্রস এফ, এফ থেকে প্যারেনথেসিস ই, আরেকটা ছিল হলো এফ থেকে আইডি, ঠিক আছে। এইটা ছিল আমার যে সেটা। তো আমাদের যেগুলো রুল দেওয়া ছিল, এই যে এইখানকার রুলগুলো অলরেডি দেওয়া ছিল কোশ্চেনে। এখানে দেওয়া ছিল ই ডট নোড ইকুয়াল টু টি ডট নোড, দেন আচ্ছা টি থেকে আরেকটা মনে হয় বাদ পড়ছে, টি থেকে এফ ছিল একটা, টি থেকে এফ, তাই না? এটা ছিল। তাহলে এখানেও ছিল টি ডট নোড ইকুয়াল টু এফ ডট নোড, এরপরে এইটারও আমার দেওয়া ছিল, এখানে ছিল এফ ডট নোড ইকুয়াল টু ই ডট নোড। এগুলো আমার কোশ্চেনই দেওয়া ছিল।
আর বাকিগুলা যেগুলো ফাঁকা আছে এগুলো আমাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, এখানে এই যে আমার এই ইয়াগুলা দেওয়া ছিল। আচ্ছা, তো আমি কি বলেছিলাম যে আমরা যখন এরকম একটা ইয়া আসে, মানে যে টাইপের ইয়া বিল করতে চাই, আমরা ট্রাই করব যে আমাদের যে পার্স ট্রিটা আমরা বানাইছি সেইটাকে ধরে ধরে ট্রাভার্স করা। তো আমরা যখন একটা পার্স ট্রি ট্রাভার্স করি কীভাবে করতাম, পোস্ট অর্ডার ট্রাভার্সাল করতাম, রাইট? যে আমরা রুট থেকে আসবো, রুট থেকে আমরা জাস্ট শুরুর দিকে ভিজিট করতে থাকি, তাই না? প্রসেস করি না। প্রসেস করি কখন? যখন হইলো আমার কোনো একটা নোডের সবগুলা চিলড্রেন যখন ইয়া হয়ে গেছে, সবগুলো চিলড্রেন যখন ভিজিট হয়ে গেছে, তখনই আমি কেবলমাত্র ওই নোটটাকে প্রসেস করব, যেহেতু পোস্ট অর্ডার ট্রাভার্সাল। তাহলে আমি যদি একটু শুরু করি, আমার ই থেকে ইউ1-এ আসবে, ইউ1 থেকে এর চাইল্ডে যাবে, টি থেকে এর চাইল্ডে যাবে, আইডি থেকে, হ্যাঁ, দেন এফ থেকে আইডিতে যাবে। এখন যেহেতু আইডির কোনো চাইল্ড নাই, তাহলে সবার আগে কী হবে? সবার আগে আইডি থেকে এফ, এই রিডাকশনটা হবে, রাইট? অর্থাৎ আমাকে এখন এই প্রোডাকশন রুলটা ইউজ করতে হবে, এফ থেকে আইডি। তাহলে আমরা একটু যাই। আপনারা যদি এখন ইয়াতে দেখেন যে এইখানে এই যে প্রথম আইডিটা বলতে কোন আইডিটা? প্রথম আইডিটা, এই আইডিটা বলতে কে? এই আইডিটা বলতে কিন্তু আমার কোশ্চেনের যে এক্স, সেটা। আমি একটা কাজ করি, আমি এখানে ওগুলো একটু লিখে ফেলি। এইখানে এই আইডিটা মানে হলো এক্স, রাইট? তারপরে যে এইখানকার আইডিটা মানে কি? এখানকার আইডিটা মানে কিন্তু আমার এই যে ওয়াইটা, তাই না? দুইটা প্যারেনথিসিসের মধ্যে, এই যে এখানে একটা প্যারেনথিসিস, এখানে একটা প্যারেনথিসিস, এইটার মধ্যে যে আইডিটা সেটা হলো আমার ওয়াই এর, এটা হলো আমার ওয়াই আইডিটা। ঠিক আছে, সিমিলারলি এইটা হলো আমার জেড আইডিটা, আর ফাইনালি এটা হলো আমার ডাব্লিউ আইডিটা। তো আমরা যেটা করব, আমরা সবার আগে এই আইডি থেকে আমাদের এফ এর রিডাকশন হচ্ছে। ঠিক আছে, আইডি থেকে আমাদের এফ এর রিডাকশন হচ্ছে। তাহলে একটু যদি আমরা আমাদের পার্স ট্রিতে খেয়াল করি, আমাদের যেটা বানাইতে হবে, এখানে দেখেন এক্স এর করসপন্ডিং একটা কিন্তু নোট ক্রিয়েট হয়েছে, রাইট? যেহেতু একটা নোট ক্রিয়েট হয়েছে, অবশ্যই বুঝতে পারতেছেন আমাকে এখানে একটা নোট ক্রিয়েট করতে হবে। তাহলে একটা যখন নোট ক্রিয়েট করব, আমরা যেটা করতে পারি, আর এটা কিন্তু লিফ নোট, তাই না? একদম সবার নিচে আছে। তাহলে আমরা এখানে নিউ লিফ ক্রিয়েট করতে পারি, এটা বলতে পারি আইডি ডট লেক্সিম, এটা কনস্ট্রাক্টর আকারে আইডি ডট লেক্সিমটা পাস করে দিতে পারি। ঠিক আছে, আর এই পুরা নোটটা আমরা এফ ডট নোডের মধ্যে অ্যাসাইন করলাম। তাহলে এইটা করলে যেটা হবে, এই আইডি থেকে যখন এফ এ রিডিউস হবে, ঠিক আছে, এই আইডিটা যখন সে ইয়া করলো, তখন আমার যেটা হবে, এইখানে আমার এক্স নামের একটা নোট ক্রিয়েট হইলো, যেটার নাম কি কারেন্টলি এফ। ঠিক আছে, যেহেতু আমি এফ ডট নোডে আমি এটা অ্যাসাইন করছি, তাহলে এফ নোটটাই বেসিক্যালি আমার এই এক্স নোটটা। আচ্ছা, এরপর কি হয়? এরপর আমাদের এফ থেকে টিতে রিডিউস হবে, রাইট? তার মানে আমাকে টি থেকে এফ এ যে ডেরাইভ হয় সেই প্রোডাকশনগুলো যেতে হবে, এবং সেটাকে কিন্তু আমাকে অলরেডি বলা আছে, এটা কোশ্চেনেই বলা ছিল যে টি ডট নোড ইকুয়াল টু এফ ডট নোড। একটু এই প্রোডাকশন রুলটা যদি দেখেন, এখানে যেটা হয়েছে যে আমার এফ ডট নোডটা টি ডট নোডে অ্যাসাইন হয়েছে, নতুন করে কিন্তু কোনো নোট ক্রিয়েট হয়নি। আমরা কিন্তু নিউ নোড বা নিউ লিফ এগুলো কিছু লিখিনি, জাস্ট অ্যাসাইনমেন্ট হয়েছে। তাহলে যেটা হবে, এই এই এফ নোটটা এখন জাস্ট টি নোডে অ্যাসাইন হবে। ঠিক আছে, জাস্ট নামটা চেঞ্জ হয়ে গেল, তাহলে আর কিন্তু কোনো কিছু নতুন করে নোট ক্রিয়েট হলো না। আচ্ছা, এরপরে কি হবে? এরপরে টি থেকে আমার ই1, রাইট? এবং এইটাও অলরেডি আমাকে দেওয়া আছে, তাই না? এই যে দেখেন, টি থেকে ই1 মানে কি, ই1 থেকে টি, এই ডেরাইভেশনটা ইউজ হচ্ছে। তাহলে কি হচ্ছে, ই ডট নোড ইকুয়াল টু টি ডট নোড, এটাও আমার কোশ্চেনে দেওয়া আছে। তাহলে যেটা হবে, আমার এইখানে এটা টির বদলে কে বসবে? এখানে ই1 বসবে। এখন এখানেও কোনো রকম নতুন করে কোনো নোট ক্রিয়েট হইলো না। ঠিক আছে, নতুন করে কোনো নোট ক্রিয়েট হলো না, জাস্ট টি ডট নোড আগে যেটা ছিল ওটা ই ডট নোডে অ্যাসাইন হয়েছে। আচ্ছা, এরপরে কোথায় যাবে? এরপরে প্লাসকে সে প্রসেস করবে। এখন আমি প্লাসের ক্ষেত্রে বলছিলাম যে এটা বেসিক্যালি কী হয়, পার্সার এটাকে শিফট করে, এসটাকে শিফট করে। সো এটার জন্য আলাদা করে কোনো সিমেট্রিক রুল লেখার প্রয়োজন হয় না টার্মিনাল সিম্বলগুলোর ক্ষেত্রে। দেন প্লাসের পর কাকে ভিজিট করবে? টিকে ভিজিট করবে, যেহেতু টি এর চিলড্রেন আছে তাহলে আগে চিলড্রেনের কাছে যাবে। এরকম যেতে 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 আবার সে ইয়া পাবে, একটা টার্মিনাল সিম্বল পাবে, যেটা হলো লেফট প্যারেনথেসিস। এগেইন এটা হইলো আমার পার্সারই এটা শিফট করবে, আমাকে এক্সট্রা করে কোনো সিমেট্রিক রুল লিখতে হবে না এটার জন্য। দেন এইটার পর সে কোথায় যাবে? ইর কাছে যাবে। ঠিক আছে, এখন আবার রিকার্সিভলি সে কী করবে? ইয়ের চিলড্রেনগুলোকে আগে সে ভিজিট করবে। ঠিক আছে, তাহলে ইয়ের চিলড্রেনগুলো ভিজিট করতে করতে সে দেখেন আবার ইয়ার কাছে আসলো, আবার একটা টার্মিনাল সিম্বলের কাছে আসলো।
এগেইন এর যেহেতু কোনো চিলড্রেন নাই, তাহলে একে আগে প্রসেস করবে এবং এই প্রসেসের জন্য কোনো রকম সিমেন্টিক রুল লেখা লাগবে না। এই যে শিফটিংয়ের কাজটা, এটা আমার পার্সারই হ্যান্ডেল করবে, ঠিক আছে। তাহলে এরপর সে ইর কাছে গেল, দেন সে আবার ওর চিলড্রেনের কাছে গেল, ঠিক আছে, ইয়ের চিলড্রেনের কাছে গেল। তাহলে এইভাবে ওই রিকার্সিভলি সে নিচ পর্যন্ত আসলো। এসে এগেইন আইডির যেহেতু কোনো চিলড্রেন নাই, তাহলে সবার আগে আমার এখন আবার কোন প্রোডাকশন রুলটা ইউজ হবে, আইডি থেকে এফ, তাই না, এই রিডাকশনটা এখন ইউজ হবে। তাহলে আইডি থেকে এফ, এটার জন্য আমি তো সিমেট্রিক রুল অলরেডি লিখে আসছি যে একটা নিউ লিফ ক্রিয়েট হবে, যেটা কনস্ট্রাক্টর আকারে কি আইডি ডট লেক্সিম, অর্থাৎ কনস্ট্রাক্টরের মানে কি ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ হবে, সেটা হলো ওই আইডির যে লেক্সিম সেটা দিয়ে ইনিশিয়ালাইজ হবে। তাহলে যেটা হবে এখানে ওয়াই নামের একটা নোট ক্রিয়েট হইলো, ঠিক আছে, নিউ লিফ যেহেতু একটা লিফ নোট ক্রিয়েট হইলো এবং ওইটার নাম দিছি কি এফ, ওটার নাম দিছি এফ। দেখেন আমরা কিন্তু মানে ওই নোটগুলো এখন কিন্তু মানে তৈরি হচ্ছে, তাই না, আমার কোশ্চেনে যেগুলো নোট ছিল প্লাসে এখন আমরা আসিনি। দেখেন এক্স ছিল, আমরা এক্স নোট ক্রিয়েট করছি, ওয়াই ছিল, আমাদের এখন ওয়াই নোটটাও ক্রিয়েট হয়েছে। আচ্ছা, এখন যেটা হবে, আমরা একটু যাই আবার ইয়াতে যাই, পার্স ইয়াতে যাই। হ্যাঁ, এরপর দেখেন এফ থেকে টি এই রিডাকশনটা হবে, তাই না, এফ থেকে টি, এবং এইটার করসপন্ডিং ইয়াও কিন্তু আমাকে দেওয়া ছিল, এই যে টি থেকে এফ, যখন টি থেকে এফ এ ডেরাইভ হয় তখন বলা ছিল টি ডট নোড ইকুয়াল টু এফ ডট নোড, অর্থাৎ এফ ডট নোডের জিনিসটা টি ডট নোডে অ্যাসাইন হবে। তাহলে এই এফ এর বদলে এখানে কে আসবে, এখানে আসবে এখন টি, ঠিক আছে। এরপর দেখেন টি থেকে কোথায় গেল, টি থেকে এবার ইতে গেল। এগেইন এটাও আমাকে বলা ছিল ই ডট নোড ইকুয়াল টু টি ডট নোড, তাহলে যেটা হবে এইখানেও আমার কি আসবে, এখানে আমার টি, আচ্ছা এখানে আমি এটা ই ডট নোড হবে, রাইট, মানে এইটা যেহেতু হয়েছে তাহলে কি টি ডট নোড ইকুয়াল টু ই ডট নোড ইকুয়াল টি ডট নোড, তাহলে যেটা হবে এখানে নামটা এই যে ই ডট নোড হবে, ঠিক আছে। এটা আসে অ্যাকচুয়ালি মানে এটা মনে হয় ই ওয়ান ছিল না ই ছিল, যাই হোক এটা সমস্যা, ই ওয়ান আর ই কিন্তু মানে কাইন্ড অফ সেম জিনিস, জাস্ট এটা খালি মানে ডিস্টিংগুইশ করার জন্য যে একটা প্যারেন্ট একটা চাইল্ড, সো ওইটা নিয়ে আর কি সমস্যা হবে না, যে এখানে যেহেতু ই আছে তাহলে আমি এখানে এটা ই দিই। আচ্ছা, তাহলে এইটুক হইলো। এখন কি হবে, এখন এইটার পর সে এই প্লাসকে ভিজিট করবে, রাইট, এখান থেকে সে প্লাসকে ভিজিট করবে। তো প্লাসের যেহেতু কোনো চিলড্রেন নেই তাহলে এটাকে প্রসেস করবে, এগেইন সেম কথা, এটা একটা টার্মিনাল সিম্বল, এটা শিফট হবে, স্ট্যাক থেকে শিফট হবে এবং পার্সার সেটা করবে, আমাকে এটার জন্য কোনো সিমেট্রিক রুল লিখতে হবে না। দেন আমি আবার ওই রিকার্সিভলি নিচের দিকে আসতে থাকলাম, আসে এই আইডির কাছে আসলাম। তো আবার দেখেন আইডি থেকে এফ, এটা রিডিউস হবে, রাইট, যখন রিডিউস হবে তখন কি একটা নিউ লিফ ক্রিয়েট হবে, এটা হলো জেড এল যে লিফ সেটা। তাহলে আমি একটু ওই লিফটা ক্রিয়েট করে আসি, জেড এল লিফটা ক্রিয়েট হবে এবং এটার নাম কি, এটার নাম কিন্তু এফ, ঠিক আছে, এটার নাম হলো এফ, এই যে এইখান থেকে এফ ডট নোট যেহেতু ছিল। আচ্ছা, এখন এরপর কি হবে, এফটা টিতে রিডিউস হবে, রাইট, তাহলে এইটারও আমার কিন্তু সিমেট্রিক রুল লেখা ছিল টি থেকে এফ, যেটা ছিল টি ডট নোড ইকুয়াল টু এফ ডট নোট, তাহলে যেটা হচ্ছে ওই এফ ডট নোডের ইয়াটা চেঞ্জ হয়ে টি ডট নোড হবে, তাহলে যেটা হবে এইখানে এটা টি ডট নোড হবে। আচ্ছা, এখন এরপর কি হবে, দেখেন এরপর এখান থেকে সে কোথায় যাবে, এখান থেকে কিন্তু সে ইতে যাবে। আচ্ছা, তো এইখানে যে জিনিসটা লক্ষণীয়, এখানে কি টি থেকে ই রিডাকশনটা হচ্ছে, এটা কিন্তু হচ্ছে না, এখানে যেটা হচ্ছে এই পুরা জিনিসটা কিন্তু রিডিউস হচ্ছে, ঠিক আছে, এই পুরা জিনিসটা রিডিউস হচ্ছে, অর্থাৎ এইখান থেকে যখন সে উপরে গেল এটার মানে কিন্তু ই প্লাস টি রিডিউস টু ই, কারণ কি, কারণ হলো আমি তো ওই যে তার আগেকার চিলড্রেনগুলো আমি আগের যে ট্রাভার্সাল সেখানে হলো আমি ভিজিট করে আসছি, তাই না, আমি যখন এই যে এইখান থেকে আসতেছিলাম তখন কিন্তু আমি এগুলো অলরেডি ভিজিট করে আসছি। তাহলে যখন সে এই যে এইটা ভিজিট করলো তার মানে কি তার সবগুলো চিলড্রেন ভিজিট করা শেষ, তাহলে এই ইর যদি সবগুলো চিলড্রেন ভিজিট করা শেষ হয় তার মানে কি হচ্ছে ই প্লাস টি, এই পুরো জিনিসটা রিডিউস হচ্ছে ইতে, টি থেকে ইতে কিন্তু রিডিউস হচ্ছে না, এটা কিন্তু সবসময় খেয়াল রাখবেন যে আমরা যখন এইখান থেকে আসতেছি তার মানে কি ই প্লাস টি পুরাটাই রিডিউস হচ্ছে ইতে। আচ্ছা, যখন ই প্লাস টি পুরাটা ইতে রিডিউস হবে, ঠিক আছে, দেখেন আমি একটু যদি কোশ্চেনে যাই, দেখেন আমার কাছে ওয়াই তৈরি হয়েছে, এক্স তৈরি হয়েছে, জেড তৈরি হয়েছে, তাই না, কারেন্টলি কিন্তু আমার কাছে এগুলা আছে, এই দেখেন এক্স ওয়াই জেড আছে, আর কিন্তু কিছু নাই, তাহলে আমি তৈরি করতে পারছি। এখন এটা তো বুঝতেই পারতেছেন যে আমার এইখান থেকে যখন রিডিউসটা হয়ে যাচ্ছে
তার মানে কি, এই যে ওয়াই প্লাস জেড এরকম একটা নোট ক্রিয়েট করতে হবে, তাই না? দেখেন একটা নোট ক্রিয়েট হয়েছে উপরে, ওইটার যে চাইল্ড আকারে কিন্তু এই যে ওয়াই প্লাস জেডটা আছে, ঠিক আছে? তার মানে উপরে একটা নোট থাকতেছে, একটা প্যারেন্ট নোট, ওইটার চাইল্ড আকারে আমার কিন্তু ওয়াই প্লাস জেডটা আছে। তাহলে যখন আপনি এই যে ই প্লাস ইতে রিডিউস হচ্ছেন, তখন কিন্তু আমাকে এই কাজটা করতে হবে যে আমাকে একটা নোট ক্রিয়েট করতে হবে, ওই নোডের চাইল্ড আকারে এখানে ওয়াই থাকবে, এখানে প্লাস থাকবে, এখানে জেড থাকবে, অর্থাৎ এরকম কিছু একটা লিখতে হবে আমাকে, আমার কোডে এরকম কিছু একটা লিখতে হবে সিমেট্রিক রুলে, ঠিক আছে? তাহলে আমরা যেটা করব, আমরা আগে একটু লিখি, এই যে এইখানে যাই, যেহেতু এই যে ই প্লাস টিটা পুরাটা রিডিউস হয়ে আমার ইতে আসতেছে, তাহলে এইখানে আমাকে এখন একটা সিমেট্রিক রুল লিখতে হবে, যাতে যেটা হয় উপরে একটা নোট থাকে আর এইখানে আমার এই যে আমি যেটা মাত্র দেখাইলাম, এই যে এরকম কিছু একটা যেন ট্রি তৈরি হয়, ঠিক আছে? তাহলে আমরা যদি এখন এটা ক্রিয়েট করতে চাই, তো সবার আগে দেখেন এইখানে একটা নোড আসছে, রাইট, উপরে। তাহলে আমরা যেটা করি, একটা নতুন নোড ক্রিয়েট করি। তাহলে আমি লিখলাম ই ডট নোড, এবং এটার নামও দিলাম ই, তাহলে কনস্ট্রাক্টর আকারে আমি ই পাঠাই দিলাম, ঠিক আছে? তাহলে এটা করলাম। তাহলে এখন যেটা হইলো, এই লাইনটা লেখার ফলে যেটা হইলো, আমার এরকম একটা ই নোড ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? এখন একটু জিনিস খেয়াল করেন তো, আমার এইটার চাইল্ড আকারে কারা যাবে, এই ই নোডের চাইল্ড আকারে কারা যাবে, যে ই ওয়ানের যে জিনিসটা আসছে না, আর টি এর যে জিনিসটা আসছে, আর প্লাস যে জিনিসটা আসছে, দেখুন ই ওয়ান থেকেই তো আমার আসলে এই যে এই ই ওয়ান থেকে, এই যে এইটা তো ই ওয়ান ছিল, ই ওয়ান থেকেই তো বেসিক্যালি আমার আসলে এই যে ওয়াইটা আসলো, আর টি থেকে তো বেসিক্যালি আমার জেডটা আসলো, রাইট? আপনারা যদি একটু খেয়াল করেন, আমার কিন্তু আলটিমেটলি এই ই ওয়ান থেকেই তো আসলে ওয়াইটা আসছে, তাই না? ই ওয়ান ডট নোডে এই যে এই ই ওয়ানেই তো বেসিক্যালি এখন ওয়াইটা আছে, আর টিতেই তো আমার জেডটা আছে, এই দুটা নোডে। তাহলে আমি যেটা করতে পারি যে ই ডট নোড, আচ্ছা আমি একটা কাজ করি, আমি ওটাতে পরে অ্যাসাইন করি, আমি ই ডট নোডে পরে লিখি। আমি আপাতত এই নিউ নোডের নাম দিচ্ছি এন, দেন আমি যেটা করি এন ডট চাইল্ড ডট অ্যাপেন্ড, দেখেন কোন অর্ডারে অ্যাপেন্ড করতেছি, সবার আগে কিন্তু আমার ওয়াইটা থাকতেছে, এরপর প্লাসটা থাকতেছে, এরপর জেড থাকতেছে, তাই না? তাহলে এন ডট চাইল্ড ডট অ্যাপেন্ড, আচ্ছা এই চাইল্ড না লিখে চিলড্রেন লিখি, যে এটা একটা বেসিক্যালি লিস্ট হবে, চিলড্রেনের লিস্ট, ঠিক আছে? বা চিলড্রেন লিস্টও লিখতে পারেন। তাহলে আমি লিখলাম এন ডট চিলড্রেন, যে যতগুলো চিলড্রেন আছে সবগুলো একটা লিস্ট আকারে থাকতেছে এই চিলড্রেন যে ভেরিয়েবল সেখানে। তাহলে এন ডট চিলড্রেন ডট অ্যাপেন্ড, এখানে আমরা লিখলাম ই ওয়ান ডট নোট, ঠিক আছে? এন ডট চিলড্রেন ডট অ্যাপেন্ড লিখলাম ই ওয়ান ডট নোট, তাহলে কি ই ওয়ান ডট নোটের মধ্যে কিন্তু আমার ওয়াইটা আছে এখন, আমি যেহেতু একটু আগে দেখাইলাম। এরপরে আমার কে অ্যাপেন্ড হবে, এই প্লাসটা অ্যাপেন্ড হবে, তাই না? তাহলে এন ডট চিলড্রেন ডট অ্যাপেন্ড, এইখানে ঢুকবে কে, প্লাস, এলাকা আপনি স্ট্রিংয়ের মধ্যে দিতে পারেন প্লাসটাকে। আর ফাইনালি এন ডট চিলড্রেন ডট অ্যাপেন্ড, এখানে দিতে পারি টি ডট নোট, ঠিক আছে? আচ্ছা এখন এইটা যদি করেন তাহলে যেটা হবে, আচ্ছা আমি এটা একটু নিচে আনি, এই জিনিসটাকে একটু নিচে আনি, ঠিক আছে? এরপরে আমি ফাইনালি যে ওই ইয়াটা লিখলাম যে ই ডট নোড ইকুয়াল টু এন। দেখেন এইটা যদি করি তাহলে যেটা হবে যে আমার শুরুতে একটা এই যে এন নামে একটা নিউ নোড ক্রিয়েট হলো, তাই না? নিউ নোডের মধ্যে ই, মানে বেসিক্যালি হলো আমার এরকম ইয়া, আর এটার নাম হচ্ছে কারেন্টলি এন নোডের মধ্যে সেটা অ্যাসাইন হয়েছে। দেন এন ডট চিলড্রেন ডট অ্যাপেন্ড ই ওয়ান ডট নোড, তাহলে ই ওয়ান ডট নোডে কে ছিল, ই ওয়ান ডট নোডে কিন্তু ছিল হলো আমার এই যে ওয়াইটা, ঠিক আছে? ই ওয়ান ডট নোডে ছিল আমার এই ওয়াইটা, তাহলে এখানে আমার ওয়াই অ্যাপেন্ড হইলো, এরপরে কে অ্যাপেন্ড হয়েছে, এরপরে আমার প্লাস অ্যাপেন্ড হয়েছে, এরপরে কে অ্যাপেন্ড হয়েছে, এরপরে আমার টি অ্যাপেন্ড, আমার টি ডট নোটটা অ্যাপেন্ড হয়েছে, তাই না? টি ডট নোটে কে ছিল, জেডটা ছিল, যেমন এই যে এখানে আপনার টি ডট নোটে বেসিক্যালি জেডটা ছিল। তাহলে এইটা করার ফলে আমার কিন্তু মোটামুটি যে এরকম একটা কিছু জেনারেট হয়েছে,
ঠিক আছে, এরকম একটা কিছু জেনারেট হবে এই সিমেন্টিক রুল অনুসারে। ঠিক আছে, তাহলে আমি একটু ওখানে করি, যেহেতু আমি এখানে আঁকতেছিলাম। তাহলে যেটা হইলো, এখানে একটা ই নোড আসলো, দেন এইখানে এটার সাথে এটা গেল, দেন একটা প্লাস নোডও আসলো, এবার এখান থেকে এইটা গেল। ঠিক আছে, এটা এরকম কিছু একটা হইলো যখন রিডাকশনটা হইলো। আমরা কিন্তু মোটামুটি একটু কাছাকাছি যাইতে পারতেছি। ঠিক আছে, একটু কাছাকাছি যেতে পারতেছি। আমি একটু এখানে কশন দিয়ে রাখি, আমি যে এখানে যেই লাইনটা লিখছি এটা পুরাপুরি মানে ঠিক না। ঠিক আছে, এখানে আরও একটু চেঞ্জ করতে হবে, সেটা পরে গিয়ে দেখতে পারবো। আপাতত আমরা জাস্ট ইনটিউশন অনুসারে আগাচ্ছি, যে আমাদের যেভাবে ডিরেক্ট করতেছে আমরা সেটা দেখে দেখে আগাচ্ছি। পরে দেখবেন যে এখানে আর একটু চেঞ্জ করতে হবে, এখানে এখানে এই কোডে একটু চেঞ্জ করতে হবে, সেটা আপাতত পরে। আপাতত ওখানে মানে ওইটা নিয়ে আপাতত হেডেক করার দরকার নেই। তাহলে আমাদের কারেন্টলি এরকম একটা অবস্থা আসছে। ঠিক আছে, আচ্ছা, এখন এরপর কি হবে? এরপরে এখান থেকে যেটা ভিজিট হবে, এই যে রাইট প্যারেনথেসিস, এটার জন্য সেম কথা, আমাকে এটার জন্য এক্সট্রা কোনো সিমেন্টিক রুল লিখতে হবে না। আচ্ছা, এরপরে সে কোথায় ভিজিট হবে? এফে, তাই না? আচ্ছা, এগেইন যখন এইখান থেকে সে ভিজিট হলো, এখানে মানে হলো কি রিডিউস হয়েছে, কোন জিনিসটা রিডিউস হয়েছে? এই পুরা জিনিসটা, কিন্তু পুরা জিনিসটা রিডিউস হয়ে এফে গেছে। এবং এটার জন্য আমাকে কিন্তু লেখা ছিল, মানে রুল লেখা ছিল যে এফ ডট নোট ইকুয়াল টু ই ডট নোট। ঠিক আছে, এখানেও লেখা ছিল যে কি এফ ডট নোট ইকুয়াল টু ই ডট নোট। তাহলে যেটা হবে, এই যে আচ্ছা, এইটার নাম কি ছিল? এটার নাম কিন্তু ছিল তখন ই। ঠিক আছে, যে এই নোটটার নাম ছিল ই, আর এইটা তো যেই এটার হলো ইনিশিয়ালাইজ করছি আমরা ই দিয়ে, সেটা এখানে আছে। তাহলে ওইটা যেটা হবে, এই নামটা এখন চেঞ্জ হয়ে কি হবে? এফ হবে। ঠিক আছে, কনস্ট্রাক্টরে কিন্তু ভিতরে, নোডের ভিতরে কিন্তু চেঞ্জ হবে না, তাই না? কারণ নোডের ভিতরে আমরা ই দিয়ে লিখছিলাম, আমাদের যে কনস্ট্রাক্টর ছিল নিউ নোডের, ওটার কিন্তু ভিতরে আমরা ই দিয়ে লিখছিলাম। তাহলে ওইটার কোনো চেঞ্জ হবে না, আমাদের জাস্ট ওই ভেরিয়েবলটার নাম চেঞ্জ হবে, যে ওই যে ভেরিয়েবলটা ওই নোটটাকে হোল্ড করতেছে, এই নোটটাকে হোল্ড করতেছে, সেইটার নাম খালি চেঞ্জ হচ্ছে এখানে। তাহলে এইখানে সেটা হচ্ছে এফ। আচ্ছা, এরপরে কি হবে? এরপরে দেখেন এফ থেকে আমার T1 আসলো, তাই না? এবং এইখানেও কিন্তু আমার অলরেডি লেখা ছিল যে টি ওয়ান থেকে যখন এফে যায়, বা টি থেকে এফে যায় একই জিনিস, যে তখন কি এফ ডট নোটটা টি ডট নোটে অ্যাসাইন হবে। এটা আমার কোশ্চেনেই বলা ছিল। তাহলে এখানে যেটা হবে, এখানে আমার টি আসলো। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখেন এরপরে কি হবে? এরপর এর কাছে যাবে, এগেইন এটার জন্য কোনো সিমেট্রিক রুল লিখতে হবে না আমাকে। এরপর যেটা হবে, সে আইডির কাছে আসলো, আবার আইডি থেকে এফ এ রিডিউস হলো। তাহলে যখন আইডি থেকে এফ এ রিডিউস হয়, তখন কি হয়? তখন কিন্তু এই যে নতুন একটা লিফ ক্রিয়েট হয়, তাই না, ওই লেক্সিম আকারে। তাহলে যেটা হবে, এখানে কোন ইয়েটা পাচ্ছে? ডাব্লিউ নোটটা পাচ্ছে, এবং এইটার নাম আপাতত এফ। এখন দেখেন এই এফ থেকে এরপর সে কোথায় যাবে? টিতে যাবে, তাই না? এটার মানে কি? এটা মানে হলো এই পুরা জিনিসটা রিডিউস হচ্ছে, এই পুরা জিনিসটা রিডিউস হচ্ছে কোথায়? টিতে। অর্থাৎ টি ক্রস এফ এটা রিডিউস হচ্ছে টিতে। তার মানে কি? এই যে এই প্রোডাকশন রুলটা ইউজ হচ্ছে টি থেকে টি ক্রস এফ। এখন আপনি যদি একটু খেয়াল করেন, আপনার অ্যাকচুয়াল কোশ্চেনে কি দেওয়া ছিল? অ্যাকচুয়াল কোশ্চেনে যেটা ছিল যে আমার উপরের যে নোড, এটার সাথে কিন্তু আমার এই জিনিসগুলো সবগুলো কানেক্টেড, তাই না? এইটা কানেক্টেড, মানে এটা এই চিলড্রেনগুলো কিন্তু একই ইয়ার আন্ডারে সবগুলো ছিল, তাই না? মানে এই চিলড্রেনগুলোর লেভেল কিন্তু একই ছিল। তাহলে আপনাকে এখন কি করলে যে আমি মানে সেম ইয়াতে পাবো, মানে সেম জায়গাতে আমি এখানে যে আমার ইয়াগুলো আছে, যেমন এইটা ছিল আমার টি আর এটা ছিল এফ। এই টি ক্রস এফ থেকে আমি যখন এখন একটা বানাবো বা সিমেন্টেড রুল লিখবো, আমি কি করলে এই চিলড্রেনগুলোকে সেম অবস্থায় রাখতে পারবো? ঠিক আছে, এটা এখন আমাকে একটু চিন্তা করতে হবে। তো দেখেন, আমরা যদি যেটা করি, আমরা এমনি নর্মালি কী করতাম, আমরা যদি এখানে একটা নতুন নোট ক্রিয়েট করি, কথার কথা একটা নতুন নোট ক্রিয়েট করলাম, আমি জাস্ট আইডিয়াটা বলছি, একটা নতুন নোট ক্রিয়েট করলাম। ঠিক আছে, এখন টি এর যদি অলরেডি চিলড্রেন থাকে, ঠিক আছে, টি এর যদি মানে দেখেন টি নোড মানে কি? তো এই নোডের যেগুলো চিলড্রেন আছে, আর এফ নোডের যেটা আছে, এগুলো কি সবগুলো সেম লেভেলে থাকবে না? তার মানে আমি যদি সামহাউ এই নোডের চিলড্রেনগুলোকে অ্যাড করতে পারি, এই টি এর যদি চিলড্রেনগুলোকে আমার নতুন যে নোট বানিয়েছি সেখানে অ্যাড করতে পারি, সাথে সাথে এফ এর যে নোটটা সেটাকেও যদি আমি অ্যাড করতে পারি, তাহলে কিন্তু আমার কাজটা হয়ে গেল। বুঝতে পারছি?
যে আমাকে তাহলে যেটা করতে হবে, আমাকে আগে একবার ইফ এলস দিয়ে চেক করতে হবে যে আমার টি এর অলরেডি কোনো চিলড্রেন আছে কি না। যদি টি নোডের চিলড্রেন থাকে বা চিলড্রেন লিস্ট থাকে, তখন আমরা যেটা করব, আমরা ওই চিলড্রেনগুলোকে আমার নতুন নোডে অ্যাপেন্ড করে দিব, টি এর যে চিলড্রেন, ঠিক আছে। আর এফ নোডের আগে দেখবো যে চিলড্রেন আছে কিনা, যদি চিলড্রেন থাকে তাহলে আমরা এফ নোডেরও চিলড্রেনগুলোকে অ্যাড করে দিব, আর যদি না থাকে তখন কি করব, তখন হলো আমাদের এফ নোডটাকেই আমরা অ্যাপেন্ড করে দিব, ঠিক আছে। আবার এরকমও কিন্তু হইতে পারতো যে টি নোডের চিলড্রেন নাই, যেমন এফ নোড যেমন আছে টি নোডও হয়তো একটাই আছে, এরকম কিন্তু হইতেই পারে। তো তখন আমাকে কি করতে হবে, তখন কিন্তু শুধুমাত্র যেই নোডটা আছে সেই নোডটাকে আমাকে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। আর যদি চিলড্রেন থাকে তখন আমাকে চিলড্রেনগুলোকে অ্যাড করে দিতে হবে। তাহলে এটা মানে আপাতত এইটুকু বুঝলেই হবে, আমাদের এই মানে এরপরে যখন আমরা রিডিউস হবে তখন আপনি এই জিনিসটা একটু ক্লিয়ার হবে, ঠিক আছে। আপাতত তাহলে এটাই মাথায় রাখেন যে আমাকে এখানে বেসিক্যালি কী করতে হচ্ছে, দেখেন আমি যদি ওই যে ওইটার সাথে মিলাইতে যাই, আমাকে যেটা করতে হবে, টি এই নতুন যে নোটটা ক্রিয়েট হইলো এইখানে টি এর চিলড্রেনগুলোকে ধরে ধরে আনতে হবে। টি এর যদি চিলড্রেন থাকে তাহলে সেগুলোকে ধরে ধরে আনতে হবে, ঠিক আছে। ধরে ধরে আনলাম। এখন এফ এর কি কোনো চিলড্রেন আছে? এফ এর কিন্তু কোনো চিলড্রেন নাই, এখানে কিন্তু কোনো চিলড্রেন নাই। এফ নিজে একটা নোড, এফ এর যেহেতু কোনো চিলড্রেন নাই তাহলে এখানে আমরা ওই ডিরেক্ট এফ এর নোডটাকে অ্যাড করে দিব। আর যদি ইনকেস যদি এরকম হইতো যে এফ এরও চিলড্রেন আছে, মনে করেন এফ এরও এখানে অনেকগুলো চিলড্রেন আছে, অর্থাৎ এখানে মনে করেন পি আসলো, কিউ আসলো, তখন আমরা কি করতাম, তখন আমরা এফ এর চিলড্রেনগুলোকেও কিন্তু অ্যাড করে দিতাম। অর্থাৎ এখানে তখন আসতো পি কিউ এরকম। অর্থাৎ এখানে আমাদের ফোকাস হলো চিলড্রেনের উপর, আমরা একটা নোডের আন্ডারে সবগুলো চিলড্রেন রাখতে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা যদি মোটামুটি বুঝে থাকেন তাহলে আমাদের ইয়েটা এখন মানে ইজি হয়ে যাবে জিনিসটা। তাহলে যেটা হয়েছে যে আমাদের এখান থেকে হ্যাঁ, এই যে এফ থেকে টি ছিল তাই না, তাহলে আমাদের এটা আলটিমেটলি যে টিতে ইয়া হয়েছিল। তাহলে এখন আমাকে যেটা করতে হবে, আচ্ছা আমি একটু দেখি এখানে, হ্যাঁ এফ থেকে টি, আর আচ্ছা হ্যাঁ এখানে এফ থেকে টি হয়েছে, হ্যাঁ তাহলে না এফ থেকে টি না, মানে যেটা হলো এইখানকার নোটটার নাম ছিল কি আইডি থেকে এফ হয়েছিল, রাইট। তাহলে এই নোটটার নাম ছিল এফ, এই নোটটার নাম ছিল হলো এফ। তাহলে এখন আমাকে যেটা করতে হবে, দেখেন আমরা কোথায় গেল, হ্যাঁ এইখানে এইটাকে আবার একটু ছোট করতে হবে, এই জায়গাটাকে একটু নিচে নিয়ে যাই। আমরা যেটা করব ওই যে আমরা আগে একটা নতুন নোট বানাবো, তাহলে এন ইকুয়াল টু নিউ নোট, ঠিক আছে। এখানে একটা নতুন নোট ক্রিয়েট করলাম। দেন আমরা যেটা করি যে ওই যে আমি কি বলছিলাম, আগে আমরা চেক করব যে টি ওয়ানের, তাই না, টি ওয়ানের কোনো চিলড্রেন আছে কিনা, যেমন এটা ছিল আমার টি ওয়ান, এটার কোনো চিলড্রেন আছে কিনা, যদি থাকে তখন আমরা চিলড্রেনকে অ্যাড করব। আর যদি কোনো চিলড্রেন না থাকে, টি ওয়ান যদি একটা নোডই হয়, এই যে এফ এর মতো যদি হয়, তখন আমরা কি ওই নোটটাকে চিলড্রেন আকারে অ্যাড করব। তাহলে বুঝতে পারতেছেন এখানে একটা ইফ এলস আসবে। তাহলে ইফ টি ওয়ান যে নোডটা, টি ওয়ান নোডের চিলড্রেন ডাজ নট ইকুয়াল টু এমটি যদি হয়, অর্থাৎ এটা যদি এমটি না হয়, এটা যদি এমটি না হয় তখন আমার কাজ হইল এন ডট চিলড্রেন ডট অ্যাপেন্ড, কী করবো, টি ওয়ান নোডের যে চিলড্রেন সেগুলোকে আমরা অ্যাপেন্ড করব। ঠিক আছে, তাহলে দেখেন তাহলে আমার এইটুকু কাজ হয়ে গেল। আচ্ছা এরপরে আর যদি এমটি হয়, ঠিক আছে, টি ওয়ান নোডের চিলড্রেন যদি এমটি হয়, টি ওয়ান নোডের চিলড্রেন এমটি হওয়া মানে কি, যে আমার এখানে শুধুমাত্র একটা নোডই আছে, ঠিক আছে। কথার কথা আপনার এখানে পি নোডটা আসলো, এটা হলো টি ওয়ান, এর কোনো চিলড্রেন নেই, মানে এই টি ওয়ানের কোনো চিলড্রেন নেই, তখন কি হবে, তখন ওই যে নতুন নোডটা ক্রিয়েট করছে ওখানে আমার পিটা কিন্তু চলে যাবে, ঠিক আছে। তাহলে যেটা হবে, যদি আমার চিলড্রেন না থাকে তাহলে এলস, যদি আমার চিলড্রেন না থাকে, আচ্ছা এখানে যেহেতু ইয়া হচ্ছে, আমি যেটা করি আমি একটু নিচে লিখি, এই পুরো জিনিসটাকে একটু নিচে লিখি, আমি একটু এখানে লিখি তাহলে আপনাদের সুবিধা হবে। তাহলে আমি যেটা করলাম, শুরুতে নিউ নোট ক্রিয়েট করলাম,
দেন আমরা দেখলাম যে ইফ t1 ডট নোড ডট চিলড্রেন ডাজ নট ইকুয়াল টু এমটি, তাহলে যেটা বলছিলাম যে n ডট চিলড্রেন ডট অ্যাপেন্ড এখানে হলো t1 ডট নোড ডট চিলড্রেন, ঠিক আছে, যেটা আমি একটু আগে বললাম। আর যদি সেটা না হয় এলস, অর্থাৎ যদি t1 এর চিলড্রেনগুলো এমটি থাকে তখন কি t1 এর যে নোডটা সেটাই হলো আমার n নোডের চাইল্ড আকারে চলে যাবে। তাহলে যেটা হবে এখানে হবে n ডট চিলড্রেন ডট অ্যাপেন্ড, সেটা হলো t1 ডট নোড, ঠিক আছে। তাহলে দেখেন এইটা করার ফলে কি হইলো, এটা করার ফলে ওই যে আমার একটা n নোড ক্রিয়েট হইলো, n নোড ক্রিয়েট হওয়ার পর এই n নোডটা ক্রিয়েট হওয়ার পর আমার এখানে কি হবে, আমার এখানে ওই যে t1 এর যেগুলো চিলড্রেন ছিল, t1 এর চিলড্রেন ডাজ নট ইকুয়াল টু এমটি, দেখেন এই যে t1 এর চিলড্রেন এমটি না, তাহলে যেটা বলছে যে n ডট চিলড্রেন ডট অ্যাপেন t1 ডট নোড ডট চিলড্রেন, তাহলে এই যে এই চিলড্রেনগুলো এই t1 এর যেগুলো চিলড্রেন সেগুলো এখানে এখন অ্যাড হয়ে যাবে, তাহলে সেইগুলো এখানে অ্যাড হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে ওই চিলড্রেনগুলো অ্যাড হয়ে গেল। তারপরে তাহলে এখানে এলস তো কোনো কিছু হলো না। তাহলে দেখেন আমার n নোডের আন্ডারে t1 এর চিলড্রেনগুলো অ্যাড হয়ে গেল। এখন কিন্তু আমাকে কে নিয়েও কাজ করতে হবে, রাইট? তো আমাদের এখানে এর কিন্তু কোনো চিলড্রেন নাই, ঠিক আছে। তাহলে যদি চিলড্রেন না থাকে তখন কি f ডট নোডটা এখানে ডিরেক্টলি ঢুকে যাবে। তাহলে আমাকে দেখেন এরপর যেটা করতে হবে, আমি যদি একটু আমার কোশ্চেনে যাই, কোশ্চেনে দেখেন তো কি অর্ডারে আছে, কি অর্ডারে এটা আসছে যে আমার এই যে y প্লাস জেড, এটাকে তো আমরা মাত্র পাইলাম, এরপরে কিন্তু অ্যাস্টেরিকটা আছে, রাইট? এই অ্যাস্টেরিকটা এরপর আছে w, তাহলে এই যে টি অ্যাস্টেরিক এফ, আমি t1 নিয়ে কাজ করছি, t1 নিয়ে মাত্র কাজ করলাম, এবার আমাকে অ্যাস্টেরিক নিয়ে কাজ করতে হবে, পরবর্তীতে f নিয়ে কাজ করতে হবে। তাহলে যদি আমি এখন অ্যাস্টেরিক নিয়ে কাজ করি তাহলে কি হবে, এখানে n ডট চিলড্রেন ডট অ্যাপেন্ড এখানে হলো আমার অ্যাস্টেরিকটা, ঠিক আছে। তাহলে যেটা হবে এখানে কিন্তু এখন অ্যাস্টেরিকটা অ্যাপেন্ড হইলো। তাহলে এরপর কাকে অ্যাপেন্ড করতে হবে, এরপর আমাকে অ্যাপেন্ড করতে হবে এফকে। তাহলে ওই এফ এর জন্য কিন্তু সেম কথা, এই t1 এর জন্য যা করছি এফ এর জন্য, যে এফ এর যদি চিলড্রেন থাকে, এরকম যদি কখনো কেস হয় যে এফ এর চিলড্রেন আছে তখন আমরা চিলড্রেনকে অ্যাপেন্ড করব, আর যদি চিলড্রেন না থাকে ও নিজে একটা নোড হয় তখন ওই নোডটাকে আমরা অ্যাপেন্ড করব। তাহলে এখানেও আমাদের সেম ইফ এলস আসবে। তাহলে এখানেও হবে ইফ f ডট নোড ডট চিলড্রেন ডাজ নট ইকুয়াল টু এমটি, তখন যেটা হবে যে আমার n এর চিলড্রেনে, তাহলে n চিলড্রেন অ্যাপেন্ড এখানে কি হবে f ডট নোড ডট চিলড্রেন, ঠিক আছে, f ডট নোড ডট চিলড্রেন। আর এলস মানে হলো আমাদের এখানকার যে ইয়ারটা, যে যদি চিলড্রেন না থাকে তখন আমরা যে সিম্পলি যেটা করব এই n এর চিলড্রেন আকারে অ্যাপেন্ড করব কাকে, f ডট নোটকেই আমরা অ্যাপেন্ড করে দিব, ঠিক আছে। এখানে যেমন যেটা হয়েছে, এখানে আমার f এর কোনো চিলড্রেন নাই, তাহলে যেটা হবে আমার এখানে এলসে আসবে, এলসে আসে কি হবে n ডট চিলড্রেন ডট অ্যাপেন্ড f ডট নোট, তখন যেটা হবে এইখানে আমার একটা w নোটটা অ্যাপেন্ড হয়ে গেল, ঠিক আছে। এবং ফাইনালি আমরা যেটা করতে পারি, আমাদের এই নোটটার নাম এখন আমরা আগে আমরা তো n দিয়ে লিখছিলাম, এটার নাম আমরা চেঞ্জ করে t দিতে পারি, ঠিক আছে। যেহেতু আমরা এই পড়াশোনাটা ইউজ করতেছি, তাহলে আমরা দিতে পারি t ডট নোট ইকুয়াল টু n, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন, এই জিনিসটা বুঝতে পারছেন যে এখানে এটা কি হইলো। তাহলে এখন যেটা হবে যে এইটার নাম কি হয়ে গেল, টি ডট নোড হয়ে গেল। তাহলে আমি যদি আমার ওই যেখানে সিমুলেশন করতেছিলাম ওখানে যাই,
তাহলে দেখেন এখন আমার এই সিমেট্রিক রুল অনুসারে কি হইলো, সবার আগে একটা নিউ নোড ক্রিয়েট হবে, রাইট? এখন এখানে সবার আগে একটা নিউ নোড ক্রিয়েট হবে, তাহলে এখানে নতুন একটা নোড ক্রিয়েট হলো যেটার নাম হলো এন। এরপরে কি হলো, ইফ t1 ডট নোড ডট চিলড্রেন ডাজ নট ইকুয়াল টু এমটি, যে এই যে t1 ডট নোড ডট চিলড্রেন, এটা তো এমটি না, এর তো চিলড্রেন আছে, t1 নোডের তো চিলড্রেন আছে, তাহলে যেটা হবে এন ডট চিলড্রেন ডট অ্যাপেন্ড t1 ডট নোড ডট চিলড্রেন, অর্থাৎ এই পুরা জিনিসটা, এই পুরা চিলড্রেনটা আমার অ্যাপেন্ড হবে কোথায়, অ্যাপেন্ড হবে হলো ওর চিলড্রেনগুলোতে অ্যাপেন্ড হবে। তাহলে এইখানে আমার এই চিলড্রেন লিস্টটা আমার এখানে এন নোডে অ্যাপেন্ড হইল, ঠিক আছে? আচ্ছা, দেন কি বলছে, এন ডট চিলড্রেন ডট অ্যাপেন্ড অ্যাস্টেরিক, তাহলে যেটা হইলো এইখানে আমার এই অ্যাস্টেরিকটা অ্যাপেন্ড হইলো, এইখানে আমার অ্যাস্টেরিকটা অ্যাপেন্ড হইলো। আচ্ছা, এরপরে কি বলছে, ইফ এফ ডট নোড ডট চিলড্রেন, অর্থাৎ এফ নোডের যদি কোনো চিলড্রেন থাকে ডাজ নট ইকুয়াল টু এমটি, অর্থাৎ এফ নোডে যদি চিলড্রেন থাকে তাহলে আমাকে এফ নোডের চিলড্রেনকে অ্যাপেন্ড করতে হবে, বাট আমাদের এখানে এফ নোডে কোনো চিলড্রেন নাই, তাহলে যেটা হবে এলসে যাবে, এলসে গিয়ে যেটা বলছে যে এফ নোডটাকেই অ্যাপেন্ড করো, তাহলে এখানে যেটা হয়েছে এটাকেই সে অ্যাপেন্ড করলো, ঠিক আছে? তাহলে এটাকেই সে অ্যাপেন্ড করলো, এবং ফাইনালি কি বলছে, এই পুরা যে এই এন্ড, এই পুরা জিনিসটাকে আমার টি ডট নোডে অ্যাসাইন করো, তাহলে এই যে পুরা এন এর বদলে এখন দেখেন এখানে কি আসবে, টি আসবে, ঠিক আছে? আশা করি তাহলে এটা বুঝতে পারছেন। তাহলে এখন আমার ইয়ার অবস্থা কি হইলো, আমার কাছে দেখেন এখন এই যে এই জিনিসটা কিন্তু এখন নতুন করে তৈরি হইলো, আমার সিমেন্টিক রুল অনুসারে এরকম একটা ট্রি তৈরি হইলো, যেটা কিন্তু আমার অলমোস্ট ইয়ার সিমিলার, তাই না? আমার ওই যে আমি যে ট্রিটা বানাইতে চাচ্ছি সেটা কিন্তু অলমোস্ট সিমিলার, খালি এখন আমাকে কি সামহাউ যদি আমি এই যে এখানকার যে এক্সট্রা আছে এটাকে যদি আমি সামহাউ কানেক্ট করতে পারি তাহলে কিন্তু আমার এই ইয়াটা কমপ্লিট, মানে এই যে ট্রি এটা কিন্তু আমার এখন কমপ্লিট হবে। আচ্ছা, তাহলে এই জিনিসটা একটু মানে খেয়াল করেন যে আমার এই যে কি বলে এইখানে যেটা আছে, এই যে টি ক্রস এফ থেকে যখন সে টিতে যাচ্ছে তখন আমার কাছে এখন ট্রি কোনটা আছে, যে এই ট্রিটা কিন্তু এখন আমার কাছে আছে, ঠিক আছে? এই ট্রিটা কিন্তু এখন আমার কাছে আছে, এইটা। সো আর এইটা নিয়ে কিন্তু কনফিউজ হবেন না যে এইটাকে কিন্তু আমরা অলরেডি ইউজ করে ফেলছি, অর্থাৎ আমরা যখন ইয়াটা লিখছি যে আমরা এটার যখন চিলড্রেনগুলোকে ইউজ করছি তখন কিন্তু আমাদের এখন নতুন করে এখন আমার কাছে যে এই ট্রিটা আছে, এই ট্রিটা আছে আমার কাছে, আর এই যে এইটা আছে, কারণ এটাকে তো আমরা এখন ইউজই করিনি, ঠিক আছে? এটা তো এখন বিচ্ছিন্ন অবস্থায় আছে আর কি। তাহলে কারেন্টলি আমার কাছে কোন কোন ট্রি আছে, কারেন্টলি আমার কাছে ই ওয়ানের এই ট্রিটা আছে, আর এই যে এইটার যেটা মাত্র কনস্ট্রাক্ট করলাম সেই ট্রিটা এখন কিন্তু আমার কাছে আছে। তাহলে এই দুটাকে আপাতত আপনারা ভুলে যেতে পারেন, কারণ কি এগুলো তো আমরা মাত্র ইউজ করলাম, যাতে কনফিউশন না হয় পরবর্তীতে। আচ্ছা, এখন আমরা একটু আবার ওই ট্রাভার্স করি। এখন দেখেন আবার কি বলছে, টি থেকে ইতে রিডিউস হয়, তাই না? টি থেকে যখন ইতে রিডিউস হয় তখন কিন্তু আমার ওই যে জাস্ট নামটা চেঞ্জ হয়, তাই না? তখন এই যে এইটার নাম কি হবে, এটার নাম কিন্তু এখন হবে ই, এটার নাম এখন হবে ই। এরপর কি হয়, এরপর ই থেকে যে রাইট প্যারেনথেসিসটা দেখতে লো, মানে এটা করলো, এটার জন্য আমার কোনো সিমেট্রিক রুল লেখা লাগবে না, এরপর সে আবার এফে গেল। তার মানে এখন কোনো কি হলো, এখন হলো পুরা জিনিসটা, এই যে পুরা প্যারেনথেসিস ই এটা রিডিউস হলো এফে, এবং এটার জন্য আমাকে কি বলা ছিল, ইয়ার সিমেট্রিক রুল এফ ডট নোট ইকুয়াল টু ই ডট নোট কোশ্চেনে বলা ছিল। তাহলে যেটা হবে এই যে এই নোডের নাম এখন কি হয়ে যাবে, এই নোডের নাম এখন এফ হয়ে যাবে, এই নোডের নাম এখন এফ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন এরপরে কি হবে, এফ থেকে টি হবে, রাইট? এফ থেকে টি হলো, তাহলে এটাও আমাকে কোশ্চেনে বলা ছিল টি ডট নোট ইকুয়াল টু এফ ডট নোট, তাহলে যেটা হবে যে এই নোটটার নাম এখন টি হয়ে গেল, এই নোটটার নাম এখন টি হয়ে গেল। আচ্ছা, এখন দেখেন এখন যেটা হবে এইখান থেকে বা এখানে যাবে, রাইট? তার মানে কি ই প্লাস টি, এই পুরা জিনিসটা রিডিউস হচ্ছে ইতে, পুরা জিনিসটা রিডিউস হচ্ছে ইতে, ঠিক আছে? এখন আমি যদি ওখানে যাই, ই প্লাস টি যখন ইতে রিডিউস হয় তখন দেখেন আমি এখানে কি করছি, আমি একটা নতুন নোড ই ক্রিয়েট করছি, দেন আমি ডিরেক্টলি চিলড্রেনগুলোকে অ্যাপেন্ড করছি, তাই না? মানে ই ওয়ান ডট নোটকে অ্যাপেন্ড করছি, প্লাসকে অ্যাপেন্ড করছি, টি ডট নোটকে অ্যাপেন্ড করছি।
তো আমি যে একটু আগে বলছিলাম যে এই কোডে সমস্যা আছে, এখন ওই সমস্যাটা বুঝতে পারবেন যে কী সমস্যা। যেমন আমি যদি এখন যা সিম্পলি এইটা যদি ফলো করি, এখানে যা লিখছি সেটা যদি ফলো করি, সবার আগে কী হয়েছে, একটা নোট ক্রিয়েট হয়েছে ই নামের, এবং সেই নোটটা অ্যাসাইন হয়েছে এন ভেরিয়েবলের মধ্যে। ঠিক আছে, তাহলে একটা নোট ক্রিয়েট হয়েছে যেটার নাম হচ্ছে ই, সেটা অ্যাসাইন হয়েছে এন এর মধ্যে। ঠিক আছে, এরপর দেখেন কি বলছে, এন ডট চিলড্রেন ডট অ্যাপেন ই ওয়ান ডট নোট, তাই না? আচ্ছা, এইখানে ই ওয়ানটাকে, এইখানকার ই ওয়ান মানে কিন্তু এই যে এই এক্সট্রা রিডিউস হয়ে হয়ে কিন্তু ই ওয়ানে আসছিল। আপনার যদি মনে থাকে আমি যে এইখানে যেটা আঁকছিলাম, যে এই এক্সটাই কিন্তু বেসিক্যালি ই ওয়ান। তাহলে যেটা আমার সিমেন্টিক রুল বলছে যে এন ডট চিলড্রেন ডট অ্যাপেন্ড ই ওয়ান ডট নোট, অর্থাৎ ওই নোটটাকে আমি যদি অ্যাপেন্ড করে দেই, এই নোটটাকে যদি আমি অ্যাপেন্ড করে দিই চিলড্রেন আকারে, তাহলে এরকম একটা কিছু হবে, রাইট? এরকম কিছু একটা হবে। আচ্ছা, আমি আপাতত নাম রাখি এখানে, এরকম কিছু একটা হবে। এরপর কি বলছিল, এরপর বলছিল এন ডট চিলড্রেন ডট অ্যাপেন্ড প্লাস, অর্থাৎ আমার এখানে একটা প্লাস আসবে, প্লাস অ্যাপেন্ড হবে। এরপর আমাকে কি বলছিল, এন ডট চিলড্রেন ডট অ্যাপেন্ড টি ডট নোট। ঠিক আছে, তাহলে যেটা হলো এই যে টি ডট নোট, অর্থাৎ এই নোটটাতে এই নোটটা এখন আমার এখানে গেল, এরকম হইলো এন ডট নোট চিলড্রেন ডট অ্যাপেন্ড টি ডট নোট, এটা হইলো। এবং ফাইনালি কি বলছে, ই ডট নোট ইকুয়াল টু এন, তাহলে যেটা হলো এই এন এর বদলে এখানে কে আসলো, ই আসলো। তো প্রথম কথা দেখেন তো, এই ট্রিটা কি আমার কোশ্চেনের ট্রির সাথে মিললো? এখানে দেখেন এক্স আসলো, এখানে ই প্লাস, দেন আবার এখানে এই পুরো জিনিসটা, এটা কিন্তু আমার কোশ্চেনের সাথে মিলেনি। কোশ্চেনে যেটা ছিল আমার ই এর আন্ডারে সবগুলো ছিল, ই এর আন্ডারে সবগুলো ছিল, বাট এখানে কিন্তু আমাদের হায়ারার্কিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখানে কিন্তু আমার হায়ারার্কিটা চেঞ্জ হয়ে গেছে, যে এখানে এক্স আর প্লাসটা কিন্তু একই লেভেলে আছে, দেন ওটার সাথে টি আর এগুলা আবার তার নিচের লেভেলে আছে, অর্থাৎ এখানে যে টিটা তৈরি হয়েছে সেই টিটা অনেকটা এরকম, ইর সাথে এখানে আসছে এক্স, এখানে আসছে প্লাস, এখানে আসছে হলো আমার একটা ইয়া, এখানে হলো আমার ওয়াই প্লাস জেড অ্যাস্টেরিক ডাব্লিউ, আমার কিন্তু এরকম একটা ট্রি তৈরি হয়েছে এখানে, যেটা আমার কোশ্চেনের সাথে মিললো না। তাহলে এখন কথা হচ্ছে কি করলে আমার এটা কোশ্চেনের সাথে মিলবে, কি করলে আমার এই যে একই নোডের আন্ডারে সবগুলা চিলড্রেন চলে আসবে। আচ্ছা, আমরা এখানে এটা বুঝতেই পারতেছেন হয়তো, মানে কেউ যে আমরা টিতে যেই কাজটা করছি, অর্থাৎ চিলড্রেন অ্যাপেন্ডের ক্ষেত্রে ওই কাজটা আমাকে এখানে করতে হবে। এই যে ই ওয়ান, এই যে এইখানে ই ওয়ান প্লাস টিতে ওই সেম কাজ করতে হবে। আমরা ডিরেক্টলি ওই নোটকে অ্যাপেন্ড করে দিব না, আমরা আগে চেক করবো যে ই ওয়ান ডট নোডের কোনো চিলড্রেন আছে কিনা, যদি চিলড্রেন থাকে আমরা চিলড্রেনকে অ্যাপেন্ড করব, আর যদি চিলড্রেন না থাকে তখন আমরা নোটটাকে অ্যাপেন্ড করব। এইখানে যেটা সমস্যা হচ্ছিল, আমরা এই যখন ই ওয়ানকে অ্যাপেন্ড করছি, ঠিক আছে, এখানে এটা তো সমস্যা নাই, এই যে টির ক্ষেত্রে যখন টি এর কিন্তু চিলড্রেন আছে, এখন যখন আমরা অ্যাপেন্ড করছি ইতে, তখন কিন্তু আমরা টি নোটকে অ্যাপেন্ড করছি, আমরা কিন্তু টি চিলড্রেনগুলোকে অ্যাপেন্ড করিনি। যেহেতু টি নোটকে অ্যাপেন্ড করছি, আবার টি এর নিজস্ব কিন্তু একটা ট্রি স্ট্রাকচার আছে, সেজন্য যেটা হয়েছে আমার মাল্টি হায়ারার্কিতে চলে গেছে। বাট আমি যদি এটা করতাম, আমি যদি এখানে ডিরেক্টলি টি ডট নোটকে অ্যাপেন্ড না করে আমি যদি একটা চেক করে নিতাম যে ওর চিলড্রেন আছে কিনা, যদি টি ডট নোটের চিলড্রেন থাকে তাহলে চিলড্রেনকে অ্যাপেন্ড করো, আর যদি চিলড্রেন না থাকে তখন হইলো আমি ডিরেক্টলি টি নোটকে অ্যাপেন্ড করবো। যদি আমি এই কাজটা করি তখন কিন্তু আমার আর এরকম সমস্যাটা হবে না। ঠিক আছে, এটা একটু আশা করি বুঝতে পারছেন যে এখানে আমার কী সমস্যাটা হচ্ছে। আমি আরেকবার বলি যে আমার এখানে যে মেইন সমস্যাটা হচ্ছিল, যে টি নোডের আমরা দেখতেছি যে এখানে একটা টি নোডের চিলড্রেন আছে, রাইট? টি নোডের চিলড্রেন আছে, বাট আমরা অ্যাপেন্ড করতেছি কাকে, আমাদের এই অনুসারে আমরা অ্যাপেন্ড করছি টি ডট নোটকে, আমরা কিন্তু টি ডট নোডের চিলড্রেনগুলোকে অ্যাপেন্ড করতেছি না। তাহলে যেহেতু নোটকে অ্যাপেন্ড করতেছি, তখন যেটা হচ্ছে আমার কিন্তু এরকম একটা আসতেছে, তাহলে এই জন্য আমার নতুন একটা হায়ারার্কি তৈরি হচ্ছে। তাহলে এইটাকে করার জন্য, মানে এটা যেন না হয়, তাহলে কী করতে হবে, আমাকে যে নোডের এটার চিলড্রেন আকারে টি এর চিলড্রেনগুলোকে অ্যাপেন্ড করতে হবে। অর্থাৎ ওই যে আমি ইফেলসটা লিখছি টি ওয়ানের জন্য, এইখানে যে ইফেলসটা লিখছি সেটা আসলে আমাকে এইখানেও লিখতে হবে। ঠিক আছে, ডিরেক্টলি এই যে এইখানে লিখতে হবে, ডিরেক্টলি আমি এই যে নেইভভাবে এইভাবে লিখলে এটা কিন্তু হবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে আমি শুরুতে আমি এটাই বলছিলাম যে আমার এটা লেখা কিন্তু মানে মানে প্রথমে এটা ইনটিউটিভ লাগলো, পরবর্তীতে সে বুঝতেছি যে এইটা কিন্তু এত ইয়াভাবে হবে না, মানে এত সোজাসাপটাভাবে হবে না, এখানেও ইফেলস দিয়ে আমাকে একটা কন্ডিশন লিখতে হবে। তাহলে আমি একটু ওটাই লিখি, ওই টি এর কন্ডিশনটাই বেসিক্যালি এখানে লিখবো। তো সবার আগে আমরা কী করবো, সবার আগে আমরা দেখবো যে এই যে এই ই ওয়ানের চিলড্রেন আছে কিনা, এটা কোনো চিলড্রেন আছে কিনা। তাহলে ইফ ই ওয়ান ডট নোড ডট চিলড্রেন ডাজ নট ইকুয়াল টু এমটি, যদি কোনো চিলড্রেন থাকে, ঠিক আছে, এটার যদি চিলড্রেন থাকে তাহলে যেটা হবে এন ডট
চিলড্রেন ডট অ্যাপেন্ড E1 নোড চিলড্রেন। ঠিক আছে, আর যদি চিলড্রেন না থাকে তখন আমরা কি করব, তখন আমরা ওই নোডটাকেই অ্যাসাইন করব, যেটা আমরা আগেরবার করছিলাম। তাহলে n ডট চিলড্রেন ডট অ্যাপেন্ড, সেখানে যাচ্ছে হলো E1 ডট নোড, এটা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের E1 নিয়ে কাজ করা শেষ হলো, রাইট? অর্থাৎ এখন আমি যদি একটু দেখাই, আমি যদি পাশাপাশি সিমুলেট করি, এখন দেখেন কি হবে। সবার আগে আমার একটা নোড ক্রিয়েট হয়েছে যেটার নাম হচ্ছে n। ঠিক আছে, একটা নোড ক্রিয়েট হয়েছে যে n ইকুয়াল নিউ ডট, এটা হয়েছে। আচ্ছা, এখানে এটা না, আমি যে এখানে, হ্যাঁ, আর এটা কনস্ট্রাক্টর আকারে আমরা যেহেতু ই পাঠাইছি, তাহলে যেটা হবে এইখানে আমার এই ইটা যাবে। আচ্ছা, এরপরে কি করছি, এরপরে চেক করছি যে ইফ E1 এর নোড মানে নোডের চিলড্রেনের মধ্যে কেউ আছে কিনা, ডাজ নট ইকুয়াল টু এমটি, অর্থাৎ চিলড্রেন আছে কিনা। তো দেখেন এখানে আমার E1 কোনটা, এই যে এটা কি কোনো চিলড্রেন আছে? নাই, তাই না? তাহলে এখানে আমার এলস এর মধ্যে ঢুকবে। তাহলে এলস এর মধ্যে ঢুকে কি বলছে যে n ডট চিলড্রেন ডট অ্যাপেন্ড E1 ডট নোড, অর্থাৎ নোডটাকেই ডিরেক্টলি অ্যাপেন্ড করো। তাহলে যেটা হয়েছে এই যে আমার এইখানকার যে নোডটা ছিল, এই নোডটাই ডিরেক্টলি অ্যাপেন্ড হয়েছে। আমি একটু উপরে লিখি, এইখানে আমার ছিল নোডটা, এই নোডটাই ডিরেক্টলি এখানে অ্যাপেন্ড হয়েছে। ঠিক আছে, আমার এলস এর মধ্যে গিয়ে, আমার এই যে এলস এর মধ্যে গিয়ে ওই নোডটাই অ্যাপেন্ড হয়েছে। আর এরপর কি করতে হবে দেখেন, আমি যদি একটু কোশ্চেনের সাথে মিলাই, এরপরে দেখেন এক্স এর পর কিন্তু প্লাসকে আনতে হবে, রাইট? দেন হলো ওয়াই প্লাস জেড, অর্থাৎ আমার ইয়াতে এক্স এর পর কিন্তু প্লাসকে আনতে হবে, দেন হলো ওয়াই প্লাস জেডটা আনতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে যেটা করতে হবে এরপরে কিন্তু আমার যে প্লাসের নোটটাকে লিখতে হবে, মানে সেম জিনিস। দেখেন আমরা টির ক্ষেত্রে কী করছিলাম, আমরা এই ইফের পর এই এলসের পর আমরা কিন্তু ওই যে অ্যাস্টেরিককে অ্যাপেন্ড করছিলাম, তাহলে এখানে প্লাসকে অ্যাপেন্ড করতে হবে, ওই সেম জিনিস। তাহলে এখানে আমরা যেটা লিখব n ডট চিলড্রেন ডট অ্যাপেন্ড, এখানে আমরা প্লাসকে লিখলাম। ঠিক আছে, তাহলে যেটা হইল আমার এইখানে প্লাসটা এখন অ্যাপেন্ড হইল। ঠিক আছে, এরপর কি করতে হবে, এরপর কি আমি ডিরেক্টলি n ডট চিলড্রেন আকারে টি ডট নোটকে অ্যাপেন্ড করবো? না, করবো না। আগে আমরা চেক করবো টি এর চিলড্রেন আছে কিনা। যদি টি এর চিলড্রেন থাকে তাহলে আমরা ডিরেক্টলি টি এর চিলড্রেনগুলোকে অ্যাপেন্ড করবো। আর টি এর চিলড্রেন যদি কোনো না থাকে, অর্থাৎ টি যদি নিজে একটা ইন্ডিপেন্ডেন্ট নোড হয়, তখন আমরা টিকে হয়তো মানে অ্যাপেন্ড করতাম। তাহলে এখন আমাকে এই কাজটাই করতে হবে, ওই যে আবার একটা ইফ এলস দিতে হবে, যে ইফ টি ডট নোড ডট চিলড্রেন তাহলে যেটা করব n ডট চিলড্রেন ডট অ্যাপেন্ড, n ডট চিলড্রেন ডট অ্যাপেন্ড টি ডট নোড ডট চিলড্রেন, আর এলস লিখবো কাকে, আর আর এখানে এলস দেওয়া মানে কি, এখানে এলস দেওয়া মানে হচ্ছে যে তার চিলড্রেন লিস্টটা এমটি, তার কোনো চিলড্রেন নাই, তখন যেটা হবে ওই নোটটাই ডিরেক্টলি অ্যাপেন্ড হবে। তাহলে n ডট চিলড্রেন ডট অ্যাপেন্ড টি ডট নোট। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি যদি একটু সিমুলেট করি, জিনিসটা যেটা হবে আমার এখন এই ইফের মধ্যে আসলো টি ডট নোট ডট চিলড্রেন ডাজ নট ইকুয়াল টু এমটি, অর্থাৎ এইটার চিলড্রেন আছে কি না, তাই না? এখানে দেখেন চিলড্রেন লিস্ট তো এমটি না, তাহলে যেটা হবে ইফের মধ্যে ঢুকবে, ইফের মধ্যে ঢুকে কি বলছে, n ডট চিলড্রেন ডট অ্যাপেন্ড টি ডট নোট ডট চিলড্রেন, তাহলে এই পুরা টির যে চিলড্রেন লিস্ট সেটা হলো আমার এখন n এর মধ্যে আসবে। তাহলে যেটা হবে এখানে আমার ওয়াই আসলো, চিলড্রেন লিস্টে কী ছিল, ওয়াই প্লাস জেড অ্যাস্টেরিক ডাব্লিউ, তাহলে ওয়াই প্লাস জেড অ্যাস্টেরিক ডাব্লিউ। ঠিক আছে, আমার এইটা আসলো, তাহলে দেখেন এই পুরো জিনিসটা কিন্তু চলে আসলো, আর এলসের মধ্যে তাহলে ঢুকলো না। এবং সবার লাস্টে আমরা কি করতে পারি, আমরা হলাম ওই যে ওই নোটটাকে ইতে অ্যাসাইন করে দিতে পারি, যেহেতু আমাদের এখানে প্রোডাকশন রুলটা ই থেকে শুরু হয়েছিল। এটা
ঠিক আছে, তাহলে ই ডট নোড ইকুয়াল টু যখন আমরা এন লিখলাম তখন কি হলো, এই যে এই এনটার নাম মানে ভ্যারিয়েবলটার নাম এখানে ই হয়ে গেল। তাহলে দেখেন এই যে আমি যে ফাইনাল যে ট্রিটা পেলাম, এখন আমার কাছে কিন্তু এই ট্রিটা আছে, এই ট্রিটা আছে, এখান থেকে এই ট্রিটা কনস্ট্রাক্ট হয়েছে, এটাই কিন্তু আমার যে কোশ্চেনের ট্রি সেটা। তাহলে এইখানে বেসিক্যালি যেটা মেইন জিনিস আমি যদি বলি, এখানকার মেইন টেকওয়েটা কি, মেইন টেকওয়েটা হতে যে যেহেতু আমাকে চিলড্রেনগুলোকে, আমার যত রকম চিলড্রেন আছে সবগুলোকে একই লেভেলে রাখতে হবে, সেজন্য আপনাকে এখানে ইফেলস আনতে হবে। ইফেলস এনে আপনি জাস্ট আগে চেক করবেন যে আমার এইটার মানে এইটার চিলড্রেন আছে কিনা, যদি চিলড্রেন থাকে ডিরেক্টলি চিলড্রেনকে অ্যাপেন্ড করবেন, আর যদি না থাকে তখন ওই নোটটাকে অ্যাপেন্ড করবেন। ঠিক আছে, তো দেখেন আমরা কিন্তু ওই নর্মাল সিনট্যাক্স ট্রি কোডই কিন্তু লিখছি, বাট একটু ইয়া করে লিখছি যে এখানে আমরা যেহেতু চিলড্রেনগুলো একই লেভেলে থাকে, তাহলে আগে আমরা চেক করে নিচ্ছি যে চিলড্রেন আছে কিনা, আর যদি না থাকে তখন আমরা ওই নোটটাকে ডিরেক্টলি চাইল্ড বানাই ফেলছি। তাহলে আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। ঠিক আছে, আমি যদি দেখাই, এই যে এইটা হলো আমার E1 প্লাস টি এর কোড, এখানে যে জিনিসটা লিখছি এটা হলো আমার E1 প্লাস টির কোড, এবং সেম কোডই কিন্তু আমার এইখানেও, এই যে এখানে জাস্ট ওই ইয়াগুলো চেঞ্জ হয়েছে, মানে ওই জিনিস একই, জাস্ট নামগুলো চেঞ্জ হয়েছে, এখানে T1, এখানে F। ঠিক আছে, তো এই ইয়াটা একটু ট্রিকি ছিল, বাট ওই যে আমি যেটা বলবো যে আপনাদের এই পার্স ট্রি ট্রাভার্স করবেন করে করে এই যেই ট্রি আসুক সেটা বিল করা ট্রাই করবেন, তাহলে দেখবেন কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আর যদি পার্স ট্রি না আঁকে করতে যান তাহলে কিন্তু বুঝতেই পারতেছেন যে মানে বুঝতেই পারবেন না যে আসলে কখন কি করতে হবে। সেজন্য আমি সাজেস্ট করবো পার্স ট্রিটা আঁকবেন, আঁকে যে রেফারে সিমুলেট করে 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 আপনি হলো এটা বানানোর ট্রাই করবেন।